পকেট থেকে রিভলভার বের করে ঠায় ঠায় করে গুলি চালায় আফরিদ। প্রথম গুলিটা গিয়ে লাগলো মার্গোর ঠিক বাঁ হাতে। সিটকে গিয়ে দূরে পড়লো মার্গোর সঙ্গে তার আরও দুজন গার্ড গুলিবিদ্ধ হয়েছে। মূলত সে নিজে থেকে শুরু করছে আফরিদকে খোঁচানো। প্রথমে বিয়ের খবরটা ব্লাস্ট করেছে, এখন আবার তার পরাণকে নিয়ে উল্টোপাল্টা কথা। সে কখনোই সহ্য করবে না। কিম লিওনের হাত থেকে সব কিছু কেমন কন্ট্রোললেস হয়ে পড়ছে, কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। আফরিদ তীক্ষ্ণ মেজাজে বলে ওঠে, তোর মায়ের ইতিহাস আমি জানি না, তোর জন্ম তো অনেকগুলো লোকের ড্যাশের ছেলে একটা। ক্রোধে জ্বলে উঠল মার্কো। হাউ ডেয়ার ইউ আসান, আই উইল কিল ইউ। আফ্রিদকে টেনে ধরেছে কিংজম। স্টপ ইট কিং, প্লিজ স্টপ। আফ্রিদ অগ্নিদত্ত দৃষ্টিতে তাকালো কিংজমের দিকে। বালের ঘরের আবাল, কিসের ইভেন্ট? আমার ওয়াইফ, ওর জিভ আমি কুচু কুচু করে কুত্তাকে খাওয়াবো। ও যেমন নিয়ে রোজ বিছানায় যায়, মনে করে সবাই সেটা। ওর মতো সবাই নিয়ে ঘুমায় না। রক্ত বেরোচ্ছে মার্গোর হাত থেকে। তার লেফট হ্যান্ড কার্লোস রিভলভার বের করে ডেভিল থামিয়ে দিল তাকে। আফ্রিদ হোসেন শেষ মানে তাদের সব কিছু শেষ। আফ্রিদ সজোরে লাথি বসালো সোফায়, দাঁতে দাঁত পিষে বলল, দিস ইউজলেস ইভেন্ট। আফ্রিদ নীলাভ ও মণিজোড়া আগুন জ্বলছে। ঈশান চট করে গাড়ি রেডি করে, বস বস কাম ডাউন। কিম লিওন স্যার, প্লিজ ডু সামথিং। কিম লিওন কিছু করতে যাবে তার পূর্বে সব কিছু উল্টোপাল্টা করে মেইন গেটের দিকে এগুলো আফ্রিদ যেতে দিতে একবার থেমে ডাইরেক্ট শ্যুট করলো মার্কোর পিছনে হুইস্কির বোতলে। গুলিটা সাই করে ঠিক কানের পাশ দিয়ে ছুটে গেল। আফ্রিদ হুঙ্কার ছিল, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, শুধরে যা, নয়তো তোর শরীরে প্রতিটি পার্ট কেটে পিস পিস করব। আমি আফ্রিদ ওয়াসিদ, আমি চরম লেভেলের খারাপ মানুষ, ধরলে তো বাপকেও ছাড়ি না। আফ্রিদের গর্জনে কেঁপে উঠল যেন পুরো হাউস অফ শ্যাডো। গাড়ি দরজা টেনে দিতে উঠে বসলো আফ্রিদ। থাইল্যান্ডের রাস্তার রাধের অশুভ এক প্রলেপ মোড়া হাউসের অফ শ্যাডো পার হতে কালো অন্ধকার ঘিরে সাই সাই করে রোলস রয়েল ছুটে চলছে তার মসৃণ ভয়ঙ্কর গর্জন তুলে। গাড়ি চকচক কালো বডিতে আলো প্রতিফলন হয়ে যেন শয়তানের চোখের মতো লালচে ঝিলিক চড়ছে। স্টিয়ারিং বসে থাকা ড্রাইভার দ্রুত গাড়ি ছুটে চলছে। পিছনে বসে থাকা মাফিয়া কিং আফ্রিদা হোসেনের শিরার ভিতরে রক্ত ফুটছে, মস্তিষ্ক ফেটে যাচ্ছে প্রচণ্ড রাগে। তার বউকে, আমার পরাণকে অপবিত্র বলার সাহস ওর মতো! নিয়ে ঘুমানো পাবলিক আমার বউয়ের দিকে আঙুল তুলে! তার চোখে জ্বলছে পৈশাচিক আগুন। দাঁত চেপে শ্বাস নিতে নিতে বলে, এখন যদি মার্গোকে পায় তবে কেটে টুকরো টুকরো না করা পর্যন্ত শান্তি নেই। গাড়ির ভেতরে নিস্তব্ধতা, শুধু রোলস রয়েলসের হিংস্র ইঞ্জিনের হিংস্র গর্জন। পিছন সিটে বসে থাকা ঈশান তটস্থ দৃষ্টিতে লুকিং গ্লাসে তাকালো। তার চোখে ভয়, যেন সামনে কোনো ঝড় আসছে যেটা থাবা থেকে রক্ষা পাওয়া অসম্ভব। বাতাস ছুটে আসছে জানলার কাছে ধাক্কা মেরে, রাস্তার বাতিগুলো পিছিয়ে যাচ্ছে সাপের মতো, আর রোলস রয়েলে এগিয়ে চলছে মৃত্যুর ঘূর্ণির দিকে অদম্য প্রতিরোধে। ট্যাব অন করতে ক্লান্ত মুখখানি দেখে বুকটা মোচড় দিয়ে উঠল আফ্রিদের। বলেছিলাম মাত্র 2 ঘন্টা, এখন তো 3.5 ঘন্টা হতে চললো, অথচ ফিরতে পারেনি। ন্যান্সি গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, তার সাথে শুধু গার্ড। বিরক্ত হচ্ছে ন্যান্সি, পা জোড়া ব্যথা করছে, তার মন চাচ্ছে সব কিছু ভেঙে ফেলতে। পরাণ, চিরচেনা কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ন্যান্সি, পিছন ফিরে তাকালো। অন্তর ভেদ করে দেওয়ার ন্যায় নীলাভ শিথিল দৃষ্টি তার। বক্ষপিঞ্জরে বন্দি মাংসপিণ্ডটা বেরিয়ে আসতেছে। আপনি নিজেকে কী ভাবেন? আমাকে এখানে রেখে কোথায় গিয়েছিলেন? আপনার জন্য পা ব্যথা করছে আমার, এতক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে। নিজেকে কি বিশাল কিছু ভাবেন নাকি? আপনি নীরব দর্শক হয়ে অভিযোগগুলো শুনছে। নান্সির পা দিয়ে মাটি খোঁড়ার থেকে বুঝতে বাকি নেই পায়ে অসহ্য ব্যথা। আপনি এগিয়ে এসে হাতের কবজি থেকে সিলভার কালারের ঘড়িটা খুলে ফেলে গাড়ির ভিতরে ন্যান্সির কেটান দিয়ে কোলে তুলে নিল। চল ঘুরে আসি জানকীর বাচ্চা। ক্রোধে ফোঁস করে উঠল ন্যান্সি। একদম নাটক করবেন না, নাটকের জন্য আফ্রিদ হাসান সেরারে সেরা।
এই রাত বিরেতে নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে। চমৎকার ব্যাপার স্যাপার। নামার আমাকে, এক্ষুনি বলছি। যত সব। থাইল্যান্ডের একটি চমৎকার মল। থাইল্যান্ডে আকাশ ছোঁয়া মলের ভেতরে রঙিন জগৎ। নিচতলা জুড়ে গ্ল্যামারসাস রেস্টুরেন্ট, কাচের দেওয়ালে আড়াল বসে মানুষজন নানা রকম এক্সোটিক ফুডে ডুবে থাকে যাচ্ছে। লাইটের ঝলকানিতে প্রতিটি টেবিল যেন কোনো সিনেমা সেট। গ্লাসের ভেতর থেকে শ্যাম্পেনের বুদবুদ উঠে আসছে। ফুড কোর্ট থেকে ভেসে আসছে হট সিজেলার গন্ধ। ন্যান্সিকে নিয়ে ভেতরে যাচ্ছে আফ্রিদ। চকচক করছে ন্যান্সির আঁকিবুট। এত সুন্দর জায়গায় এর আগে তো বাংলাদেশে এসব দেখেনি ন্যান্সি। আফ্রিদ সামনে সামনে হেঁটছে, ন্যান্সি আফ্রিদের পেছনে, তার পেছনে ঈশান আর বাকি গার্ডগুলো। আসল সামনে আসাতে চমকে উঠল, তবুও আসল উন্মাদনা উপরে। লিফট খুলতে চোখ পড়ল এক বিশাল ইনডোর অ্যাডভেঞ্চার এরিনা। আকাশ ছোঁয়া উঁচু থেকে ছুটে নেমে আসছে নীল এয়ারব্যাগ স্লাইড। ঝাঁপ দিয়ে পড়ছে তরুণ তরুণী। চারপাশে হাসি হুল্লোড়, ক্যামেরার ফ্ল্যাশব্যাক আর উত্তেজনা কাঁপা বাতাস। ট্যাম্পোলিংয়ের এক একটা স্প্রিং বক্সে লাফ দিয়ে আকাশ ছুঁয়ে আবার ধপাস করে পড়ছে সবাই। নিচে বিশাল এয়ারব্যাগ তাদের আগলে নিচ্ছে কোমলভাবে। ন্যান্সি চমকালো, কি আশ্চর্য, এভাবে ঝাঁপ দিচ্ছে, নিশ্চয় মজা লাগছে। ন্যান্সি ভীষণ মন চাচ্ছে দৌড়ে গিয়ে সেটাও এয়ারব্যাগে শুয়ে পড়তে। ওই যে উপরের লোকটা ঝাঁপ দিতে মেয়েটা উড়ে গিয়ে ছোট ছোট বলের ভিতরে ঢুকে গেল। এ যেন কোনো সায়েন্স ফিকশনের দৃশ্য। মানুষরা যেমন মধ্যাকর্ষণকে অগ্রাহ্য করে বাতাসে ভেসে বেড়ায়, আর দর্শকরা শ্বাসরুদ্ধ করে তাকিয়ে থাকে কে কত উঁচুতে উঠতে পারে, কে সবচেয়ে বেশি ঝাঁপ দিতে পারে। ন্যান্সি হিল জুতো জোড়া নিয়ে দৌড়ে সামনে এলো আফ্রিদ। দুহাত মেরে দাঁড় করিয়ে দিল তাকে। ভুরু উঁচিয়ে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো আফ্রিদ। ন্যান্সি 32 কোটি দাঁত বের করে বলল, আমি এয়ারব্যাগে শুভ। উজ্জ্বল মুখটা কালো হয়ে গেল আফ্রিদের। বিরক্ত হতে বলল, একদম না, এগুলোতে পরে ব্যথা পাবি। জীবনে প্রথম এয়ারব্যাগ দেখেছে, শুবে না। ন্যান্সি তড়িঘড়ি করে আওড়ালো, না না, ব্যথা পাবো না। শান্ত মেজাজটা বিগড়ে যাচ্ছে আফ্রিদের। দেখ মাতারি, চুপচাপ হাট। ন্যান্সি সরল না আর নড়ল না, অনর কণ্ঠে বলল, না না, আমাকে যেতে দিন এক্ষুনি। আফ্রিদ চুপ, কিচ্ছু বলল না। আচানক ন্যান্সির চোখ পড়ে ঈশানের দিকে। ঈশান কিছু একটা ইশারা করছে। চোখ কুঁচকে বোঝার চেষ্টা করলো ন্যান্সি। ঈশান তাকে ফ্লোরে বসে গড়াগড়ি খেতে বলছে। ন্যান্সি তাই করলো। এটা করলে লোকটা মানবে। ন্যান্সি ঝটপট দৌড়ে গিয়ে 2 পা ছড়িয়ে বসে আফ্রিদের সামনে ক্রন্দনরত কণ্ঠে বলল, আমাকে ওখানে নিয়ে যান, আমি এয়ারব্যাগে শুভ, প্লিজ প্লিজ প্লিজ। আফ্রিদ রাগলো, বাচ্চারা মনে হয় এভাবে হাত পা ছড়িয়ে গড়াগড়ি খায় না, যেটা ন্যান্সি করছে। আফ্রিদ সুচালো দৃষ্টিতে তাকালো পিছনে, ঈশানের দিকে তাকে বলল, তুই তো আগে ন্যাকা ছিলি না বান্দির বাচ্চা। ঈশান, তোকে পড়ে দেখছি ড্যাশের পোলা। শুকনো ঢোক গিল ঈশান। যতই যাই হোক, ন্যান্সির হাস্যোজ্জ্বল মুখখানি দেখতে ভালোই লাগে তার। তারও তো একজন। চাপা দীর্ঘশ্বাস ফেলল ঈশান। ঠিক আছে, উঠতে দিব। ন্যান্সির বাহু একটানে উঠে দাঁড় করলো। ন্যান্সির নিচের দিকে ইশারা করলো, জুতো জুতো। আফ্রিদ হাঁটু গেড়ে বসলো। পায়ের সাদা হাই হিল জুতোটা খুলে দিল। কে বলবে সে মাফিয়া কিং? সে তো এক পাগলাটে স্বামী, উগ্র বদমেজাজি গলির বাক্স। ঈশান গার্ডগুলো অবাক হয়। এই হলো আফ্রিদ হাসান, যাকে চিনতে ভুল করেছে পৃথিবীর অর্ধেক মানুষ। এয়ারব্যাগের দিকে এগিয়ে গেল ন্যান্সি। উপরে রেলিংয়ে দাঁড়িয়ে আছে আফ্রিদ। ন্যান্সি ছট করে শুয়ে পড়ল। উপর থেকে একজন লোক নিচে ঝাঁপ দিবে। আফ্রিদের বুক কাঁপে। বিড়বিড় করে বলল, শালার বাটলার ঘরে বটলা, আমার বউয়ের উপর পড়িস না, বউটা চ্যাপ্টা হয়ে যাবে। ঈশান ফিক করে হেসে উঠল, বস প্লিজ টেনশন করবেন না। আফ্রিদ হাসান শাসনের সহিত বলল, যদি কিছু হয় তাহলে আগে তোকে সাইজ করব। আচানক লোকটা এয়ারব্যাগে ঝাঁপ দিতে শূন্যে ভেসে উঠল ন্যান্সি। গলা ফাটিয়ে চিৎকার করলো, মানুষটা কি সাহস নিয়ে এসব করে? ন্যান্সির প্রাণ পাখিটা বুঝি এক্ষুনি বেরিয়ে আসবে। আফ্রিদের জানে পানি নেই, তার হার্টবিট ফাস্ট হয়ে গেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। তার জানকির বাচ্চা কি ব্যথা পেল নাকি ভয়? ওরে কেউ ধর, কেউ ধর রে আমার বউটাকে। বাটলা বাচ্চা বউ আকাশে উড়িয়ে দিলি। বউ দাঁড়া, আমি আসছি। বাটলার বাচ্চা, গোলামের পুত, তোকে পরে দেখতেছি। বলের মধ্যে খানে পড়ে আনন্দের শেষ নেই ন্যান্সি। ছট করে বেরিয়ে এলো সে। আস্তে তার মাথা বরাবর বসিয়ে দিল আফ্রিদ। কুত্তার বাচ্চা,
ভাটকালের ঘরে ভাটকেল। এখন কিছু হলে কি হতো? আফ্রিদ আজগুবি গালি শুনি হেসে বললেন ন্যান্সি, পায়ে ব্যথা? আয় পাটাকে কেটে ফেলে নদীতে ভাসিয়ে দে। আটকে উঠল ন্যান্সি, না না না। কথাটা বলে সামনের দিকে ছুট লাগালো, দুহাত আঁকড়ে ধরে কোলে তুলে নিল আফ্রিদ। আবুলের নাতনি, একদম চুপ থাকবি। বেসমেন্টের অন্ধকার করে নরখাতক এলিয়েসের অবস্থা আত্মনাতে ভরা। ঘরে কেবলমাত্র ফ্লিপকারের মতো আলো আর মলিন মুখ। তার নিঃশ্বাসের সঙ্গে ধীরে ধীরে কাঁপুনি ছড়ে চারপাশ। দুদিন ধরে সে খাবার থেকে বঞ্চিত। তার চোখে ঝলমল করছে ক্ষুধা, পিপাসার এক অশুভ আকাঙ্ক্ষার মিলিত অগ্নি। আহ, আমার খাবার চাই। আফ্রিদা, মাংস চাই, রক্ত চাই। তার গলা ফেটে যাচ্ছিল। দেওয়ালগুলোকে তার রাগ শোনাচ্ছে। প্রতি শব্দে কাঁপুনি বয়ে যাচ্ছে দেওয়াল বরাবর, যেন মৃত্তিকার নিচ থেকে কেউ মৃত্তিকার চিৎকার শুনছে। ঘুরে ঘুরে বেড়াচ্ছে। গন্ধ ও ধোয়া নয়, রক্তের শুকনো, ক্ষুধার গন্ধ, আতঙ্কের গন্ধ। আলিসের হাতে থাকা 1 কোটি না খাওয়া ইচ্ছে ভয়কে আরও জোরালো করছে। তার দেহ থেকে বেরোচ্ছে এমন এক হাহাকার যা অন্ধকার চিৎকার ভেঙে দিচ্ছে। প্রতিটি নিঃশ্বাস যেন মৃত্যুর আরও কাছাকাছি আসে। আর চারপাশে দেওয়ালগুলো ক্রমশ চেহারা ভয়ে আর হাহাকারে জড়িয়ে পড়েছে। আলিয়াস প্রায় পাগল, প্রায় শেষমেশ উপায়ে এভাবে আলিয়াস নিজের শিকড়ে বাঁধা হাত দুটো কামড়ে ধরল। হাত আঘাতে চামড়া ছিলে গেল, লাল রক্ত ঝরতে লাগলো, গা ভিজে গেল। সে নিজেকে বিস্মিত বেদনার সঙ্গে মিলিত এক অদ্ভুত আনন্দের মুখ বিকৃত নিঃশ্বাস রেখেছে লোক, ভয় আর ক্ষুধার মিলিত আক্রমণে। আফ্রিদ, আমি আলিয়াস রে আলিয়াস, আমাকে বন্দি রাখা অত সহজ না। ভুলিস না আমি মানুষকে একদিন তোকেই খাবো, যে খাবই। রক্ত জমে জমে হাতের চারপাশে ছড়িয়ে পড়লো। অন্ধকারে তার জন্য জীবন্ত কুয়াশার মতো মিশে গেল। আলিয়াসের চোখ ঝলসে উঠল একই যন্ত্রণা, ক্ষুধা আর রক্ত দেখার আনন্দ। হাতে পায়ে শিকল, রক্তের বিদঘুটে গন্ধ, সব কিছু মিলেমিশে একাকার হয়ে উঠছে। রাত তখন 10:30টার কোঠায়। রেস্টুরেন্টের টেবিল জুড়ে সাজানো নানান রকমের সুস্বাদু খাবার, যেন এক নিঃশব্দ উৎসবের আয়োজন করে বলছে। সার্ভেন্টরা একের পর এক রেস্টুরেন্টের বেশ ডিশগুলো এনে রেখেছে, যেন কোনো অলিখিত প্রতিযোগিতা চলছে কার পারমিশনে সবচেয়ে চমক দিতে পারে। ন্যান্সি হতভম্ব চোখে সব কিছু দেখছে। এত আয়োজন তো কোনো প্রয়োজনই ছিল না, তবে কেন এভাবে সাজিয়ে দিচ্ছে সবাই? তার মনের ভিতর প্রশ্নের পর প্রশ্ন ঝাঁপি খুলছে। সামনের চেয়ারে বসে আছে আফ্রিদ, ফোনের নীল আলোয় ডুবে আছে। তার দৃষ্টি সেই যান্ত্রিক আলো ছাড়া আর কোথাও যায় না। ন্যান্সির বিস্ময়ে তার এই অবাক হয়ে বসে থাকা মানে হয় কোনোভাবে চোখে পড়ছে তার। ন্যান্সি ধীরে ধীরে চারপাশে চোখ বুলিয়ে ঈশানের সন্ধান করলো। ঈশান একটা আগেই বেরিয়েছিল। তাকে দেখতে পেয়ে ন্যান্সি চোখের ইশারায় তড়িঘড়ি কাছে ডাকলো, যেন কোনো গোপন কথা বলার আছে। ন্যান্সি সেই চোরা চোখে ডাকাডাকি থেকে ঈশান থমকে গেল। মাথার ভিতর ছট করে ভেসে উঠল সেই দিনের রাতের খাবার টেবিলের স্মৃতি। বুকের উপর হাত রেখে গভীর নিঃশ্বাস নিয়ে সে এগিয়ে এলো, যেন পুরনো আশঙ্কা আবার ফিরে এসেছে। কী হয়েছে ইলহাম ম্যাম? ন্যান্সির চোখে ইশারা করলো বসার জন্য। ঈশান চুপচাপ বসলো চেয়ার টেনে। ন্যান্সি চাপাসর বলল, এত খাবার কেন অর্ডার করছে বলুন তো ঈশান ভাই? আমরা তো খাবো মাত্র 3 জন। ঈশান ওষ্ঠ বাঁকিয়ে বলল, এখানে বেশ ডিশগুলো আনা হচ্ছে, আপনার যেটা পছন্দ হবে নেবেন। নার্সে আশোকে আফ্রিদকে এক পলক দেখে বলল, বেশি টাকা হলে এমনই হয়, অহেতুক টাকা নষ্ট। আফ্রিদ ঠোঁট কামড়ে হাসলো। এবার চোখ তুলে তাকালো ন্যান্সির মুখপানে। চাইলে তুইও টাকা যত ইচ্ছা নষ্ট করতে পারিস, আই ডোন্ট মাইন্ড। ন্যান্সি ভাবলেশীনভাবে জবাব দিল, তাহলে কোনো একদিন আপনার সব টাকা আমি অনাথ আশ্রমে দান করে দেবো, দেখে নিন। আফ্রিদ মিটমিট করে হাসছে। তার কাছে এগুলো কোনো ব্যাপার নয়, বললেই হলো। খাওয়া পর্ব শেষ হলো। নানান রকম আইটেম রাখা আছে টেবিলে। প্যাট থ্যাং, তাছাড়া নানান রকমের জুস রয়েছে। আফ্রিদ গ্রিল চিকেন তুলে নিল, সেটাই খাচ্ছে। ন্যান্সি আইডিয়াই করছে কী দিয়ে শুরু করবে। একসাথে এত কিছু দেখে কেমন অদ্ভুত লাগছে। শেষমেশ স্প্রিং রোল তুলে নিল, সেটা দিয়ে শুরু করছে। কিছু ভালো লাগছে না খেতে, একটুখানি গরম ভাত খেলে শান্তি লাগতো। কিছুক্ষণ পর মাটন নিয়ে আসা হলো। আফ্রিদ সেটাই খাওয়া শুরু করছে। ন্যান্সি আর চোখে দেখলো প্লেটটা, কেমন যেন দেখতে, কিন্তু মনে হচ্ছে সুস্বাদু হবে। মেয়েটা খুব চাপা কণ্ঠে শুধায়,
ঈশানের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে, ওগুলো কি খাচ্ছে আপনার বস? ঈশান ন্যান্সির মতোই বলল, মাটন। ন্যান্সি মুচকি এসে আফ্রিদের উদ্দেশ্যে বলল, আমি একটু নেই। আফ্রিদ মুখের উপর সপাটে বলল, না। উম, চোখে মুখে বিরক্ত ফুটে উঠল স্পষ্ট। ন্যান্সি রাগান্বিত হলো, কেন? আফ্রিদ বাঁকা হাসে বলল, এগুলো কিসের মাংস জানিস? স- স- সস্নিগ্ধ দৃষ্টিতে তাকালো ন্যান্সি। আফ্রিদ অদ্ভুত সুরে বলল, এগুলো মানুষের মাংস। হাতে রাখা স্প্রিং রোলটা ঠাস করে প্লেটের উপর পড়ল ন্যান্সির। অধরষ্টে ফাঁক হয়ে গেল। তাহলে কি? আফ্রিদ খেতে খেতে হেসে বলল, মজা করছিলাম নি। প্লেটটা ন্যান্সির দিকে এগিয়ে দিল আফ্রিদ। ন্যান্সি আর খেতে ইচ্ছা করলো না, বমি চলে আসলো এক্ষুনি। বলতে না বলতে বমি চলে আসলো ন্যান্সির। মুখ চেপে ধরে দৌড় লাগালো ওয়াশরুমের দিকে। তার পিছু ছুটলো আফ্রিদ। যতটুকু খেয়েছে সবটুকু বেরিয়ে এসেছে ন্যান্সির। শরীরটা মাত্রাতিরিক্ত খারাপ লাগছে তার। হে, ঠিক আছিস তুই? অগ্নিদত্তের দৃষ্টিতে তাকালো ন্যান্সি। বেয়াদব লোক, তাকে এভাবে ভয় দেখালো আর এখন বলতে ঠিক আছিস? ন্যান্সির চাহনি দেখে দিচ্ছে চোখ দিয়ে ভস্ম করে দিবে। আফ্রিদ ঠোঁট কামড়ে হাসলো। আয়। নিচু হয়ে আলগোছে ন্যান্সিকে পাজা কোলা করে তুলে নিল আফ্রিদ। বাড়ি ফেরার পালা এবারে। ইতিমধ্যে গার্ডগুলোকে কে বলেছে চলে যেতে, ওরা আসছে। আফ্রিদ ঈশানকে অবধি বলেছে চলে যেতে, ওরা অন্য গাড়ি নিয়ে আসবে। ন্যান্সি আফ্রিদের ভাবসাব কিছু বুঝে উঠতে পারছে না। কখন কী যে একমাত্র নিজেই না জানে না। গাড়ি চলছে আপন গতিতে। আফ্রিদ নিজে ড্রাইভ করছে। একপাশে চুপটি করে বসেছে ন্যান্সি। ভালো লাগছে না তার। মাথাটা ঝিমঝিম করছে। কোনো রকম কটেজে ফিরতে পারলেই হলো। নিস্তব্ধ রাস্তায় আচানক গাড়ি থামলো। আফ্রিদ থামিয়ে দিয়েছে গাড়ি। খানিকটা ভরকালো ন্যান্সি। কী হয়েছে, গাড়ি থামালেন কেন? ন্যান্সির কথায় ঘাড় ফেরালো আফ্রিদ। চোখে মুখে অদ্ভুত হাসি। হাসিটাই গা শিরশির করে উঠল ন্যান্সির। শুকনো ঢোক গিলে বলে, কি? আফ্রিদ নিমোষ্ট কামড়ে ধরে গাড়ির দুদিকে কাজ তুলে নিয়ে ন্যান্সি ভয়ার্থ কারণে বলে, এমা, কি করছেন? আফ্রিদ হেসে বলল, মুডের মায়ের বাপ হয়েছে। ন্যান্সি ভয়ের মাত্রা দ্বিগুণ হলো তার এই কথায়। ন্যান্সি পালাতে পারল না। গাড়ির দরজা সে ইতিমধ্যে লক করে দিছে। দেখ, চুপচাপ থাকবি, তোর জন্য ভালো হবে। বেশি নড়াচড়া করবি তো তোর বিষয়টা খারাপ হবে। আফ্রিদের শীতল হুমকিতে গা শুদ্ধ কেঁপে উঠল ন্যান্সি। আফ্রিদ, আপনি? আফ্রিদ বেসামাল হয়ে পড়ে পরনের সুটটা খুলে ব্যাক সিটে ছুঁড়ে ফেলল। ন্যান্সি আরও কিছু বলতে চাইল, কিন্তু তার পূর্বে তার জায়গা হলো গাড়ির দরজার সাথে। একদম চেপে গেছে মেয়েটা। আফ্রিদ আজ বাঁধনহারা পাগলাটে স্বামী, যে কিনা প্রণয়ের অনুভূতিতে মাতাল। ন্যান্সি থরথর করে কাঁপছে তার স্পর্শে। আফ্রিদ পুরুষ্ট ওষ্ঠ জোড়া আঁকড়ে ধরে ন্যান্সির গোলাপি সৌন্দর্যের অধররাঙা চুমুতে অস্থির করে তুলল। ডান হাত চলে গেল চুলের ভাঁজে, বাঁ হাত নিজের আরও কাছে নিয়ে এলো। গাড়ি কাঁপছে এই মধ্য রাস্তায়। ন্যান্সি ধাক্কা দিল আফ্রিদকে। আফ্রিদ সরল না, মুখ নামায় সজোরে দন্ত দ্বারা আচানক অবাধ্য হয়ে একটানে তার সুন্দর ড্রেসটা ছিঁড়ে ফেল। রাগে কিরমির করলো, বালের ছাল কত কি পরতে হয়, সারা টাইম ওয়েস্ট। নান্সি হাঁসফাঁস করলো, কী করছেন? আপনি ছিঁড়ে যাবে। ছাড়ুন বসে। আরে আমার ড্রেস ছিঁড়ে যাবে, নতুন কিনে দেবো। আফ্রিদ খুব জোরে টানাটানি করছে। ন্যান্সি আহাম্মক বনে গেল আফ্রিদের কান্না থেকে। না, আমার প্রয়োজন নেই, প্লিজ সরুন। আফ্রিদ বাড়াবাড়ি হচ্ছে, সরুন বলছি। শেষমেশ উপরের টপসটা ছিঁড়েই ফেললো আফ্রিদের। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা। কানের পিঠে মুখ নিয়ে যায় আফ্রিদ। নিভু নিভু কণ্ঠে বলে, টেক আ ডিপ ব্রেথ। ড্যান্সি সজোরে লাথি বসায় তার বুকে। যেই পাটা টেনে নিজের কাছে টেনে নিয়ে আসে আফ্রিদ। দাঁতে দাঁত পিষে বলে, ফাড্যাস। মুখ হা হয়ে আসে ন্যান্সি। সেই সুযোগ নিল আফ্রিদ। অধৈর্য আবার আয়ত্তে আনে, খামচে ধরে তার সিল্কি চুলগুলো। তার কান্নার শব্দ পেতে সদ্বোধ ফিরে পায় আফ্রিদ। সহসা ছিটকে দূরে সরে এলো। ন্যান্সিকে জড়সড় ভয়ে থাকতে দেখে ঠোঁট উল্টে আফ্রিদ। কেঁদে কেঁদে চোখ দুটো ফুলে গেছে মেয়েটা। আফ্রিদের নিজের উপর রাগ হচ্ছে। কাকে ছুবে? ছোঁয়ার আগে কেঁদে ফেলছে বাল। ন্যান্সিকে অমনভাবে কাঁদতে দেখে অসহায় হয়ে পড়ে আফ্রিদ। গাড়ি থেকে নেমে এলো দ্রুত। দুহাত কোমরে রেখে এদিক ওদিক পায়চারি করছে। লম্বা নিঃশ্বাস টেনে পকেট থেকে সিগারেট বের করলো। পরপর দুটো সিগারেট শেষ করলো সে।
আকাশমুখো দোহা ছাড়ল। নিজেকে খানিকটা ধাতস্থ করে আবারও গাড়ির ভিতরে উকি দিল। ন্যান্সি নিঃশব্দে বসে আছে। আফ্রিদ দুহাত মেলে কাছে ডাকিয়ে তাকে, আয়। ন্যান্সি চোখ পাকিয়ে তাকালো। আফ্রিদ শান্ত কণ্ঠে ফের ডাকে, কাছে আয়। ন্যান্সি নড়ল না। আফ্রিদের ওপর বিশ্বাস নেই একটু। রাগে রীতিমতো গর্জে উঠল, প্রয়োজন নেই। আফ্রিদ ব্যাক সিট থেকে নিজের স্যুটটা নিয়ে এলো। ন্যান্সির দিকে হাত বাড়িয়ে বলল, হাত ঢোকা। ইস, টাকা এদিকে। ন্যান্সি হাত জোড়া জোরপূর্বক ঢুকিয়ে দিল স্যুটের ভিতরে। এমনিতে ড্রেসটার অবস্থা খারাপ করে দিচ্ছে আফ্রিদ। স্যুট পরিয়ে দু হাতে ন্যান্সিকে শক্ত করে জড়িয়ে ধরল আফ্রিদ। বুকের ভিতর চেপে ধরে হাসকি টেনে বলল, ভালোবাসি মারাত্মক, সরি জান বাচ্চা। ন্যান্সি ঘাপটি মেরে বুকে পড়ে রইল। আফ্রিদ শুনে অস্থির কণ্ঠ বলতে লাগলো, এমনভাবে কান্নাকাটি করিস তাহলে আমি তোকে কিভাবে আদর করবো বলতো? এমন করে কেউ ধরতে পারলাম না, তার আগে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলছিস। এগুলো করলে কিভাবে কি করব? ন্যান্সি আফ্রিদের থেকে উঠে গেল। এর অপর গাড়ির লক খুলে বেরিয়ে এলো বাইরে। আফ্রিদও নেমে এলো গাড়ি থেকে। ন্যান্সি আশেপাশে তাকিয়ে দেখলো গাছপালা অনেক, নির্জন জায়গাটা। কি সুন্দর দেখতে লাগছে। রাতের আকাশটা মিটমিট তারা জ্বলছে চাঁদকে ঘিরে। আমরা হেঁটে যাই। আফ্রিদ কিছুক্ষণ নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে বলল, হুম। নানসি পেছনে গাড়িটা তার পলক উকি দিয়ে বলল, গাড়ি? আফ্রিদ ঘাড় ফিরিয়ে গাড়ির দিকে তাকে বলল, সময় মতো পৌঁছে যাবে তার জায়গায়। রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে দুজনে। ন্যান্সির সামনে তার পিছু পিছু আসছে বডিগার্ড আফ্রিদ হোসেন। মৃদু হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে তাদের। ন্যান্সি লম্বা নিঃশ্বাস টেনে বলল, রাতের রাস্তা, রাতের আকাশ কি সুন্দর, তাই না? আফ্রিদ মুচকি এসে বলল, তোর থেকে বেশি নয়। ন্যান্সি চোখ ফিরিয়ে সেই মুগ্ধতায় ভরপুর নীলাভ মণিজরে নিবন্ধ হলো, এই নির্জন রাস্তা তোর ভালো লাগছে? ন্যান্সি উপর নিচে দোলায় প্রফুল্ল কণ্ঠে বলে, আমার কি ইচ্ছে করছে জানেন কি? ন্যান্সি দু হাত মিলে চোখ বুঝে নিবু নিবু কণ্ঠে বলে, আমার ইচ্ছে করছে মন খুলে নাচ করতে। আফ্রিদ কিছুক্ষণ নীরবতা পালন করে, অতঃপর হাত বাড়িয়ে ন্যান্সির দিকে ঘোর লাগা কণ্ঠে শোধায়, উইল ইউ উইথ মি ডান্স উইথ মি? ন্যান্সি অনর কণ্ঠে বলে, আবার উল্টোপাল্টা কিছু করবেন না এমনিতে আপনি? আফ্রিদ গা দুলিয়ে হেসে উঠল। তার হাসিতে কপাল কুঁচকে এলো ন্যান্সির। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। আফ্রিদ চোখের ইশারায় তার হাতে হাত রাখলো। ন্যান্সি কাঁপা কাঁপা হাতটা রাখলো তার হাতের উপর। ব্যাস, অতটুকুই প্রয়োজন ছিল তার জন্য। এই ফাঁকা রাস্তায় আফ্রিদের সাথে তাল মিলিয়ে নাচে ন্যান্সি। বাংলাদেশ, এহসান মঞ্জিল। নেত্রী চোখের পাতায় স্থির রাখতে পারছেন না। করিডোরে গা ছমছমে পরিবেশ যেন আরও ভারী হয়েছে। বেসমেন্টের গভীর থেকে আসা চিবিয়ে খাওয়া শব্দটা এখন এতটাই ঘন, মনে হয় প্রতিটা চিবানো দাঁতের ফাঁক গলে সরাসরি তার বুকের ভিতর ঢুকে পড়ছে। ভেতরের বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে নীলাদ্রির শরীর কাঁপতে লাগলো। চারপাশ নিস্তব্ধ, শুধু ভয়াল শব্দের প্রতিধ্বনি। কপালে ঠান্ডা ঘাম জমে উঠছে। ছোট্ট ছিদ্রতার কাছে মুখ দিয়ে উঁকি দিতেই চোখ বিস্ফোরিত হলো। অন্ধকার ঘরের ভেতর রক্ত ভিজে গেছে, যেন মেঝেতে নয়, লালচে ঢেউ বইছে। সেই রক্তের ভেতরে মাথা গুজে এক বিকট চেহারার তার চিবুকে। সে কোনো প্রাণী নয়, তাকে নীলাদ্রি চেনে। আলিয়াস সে, হ্যাঁ সেই আলিয়াস। কিন্তু সে এখানে কি করে? তবে কি আফ্রিদ হোসেন তাকে মারেনি, বন্দি বানিয়ে রেখেছে এত বছর? এক মুহূর্তের জন্য মনে হলো আলিয়াসের চোখ নীলাদ্রির দিকে উঠছে। লালচে রক্তাভ দৃষ্টি ভেদ করে ছিদ্রের উপরে তাকিয়ে রয়েছে। বুকের ভেতরটা যেন থেমে গেল নীলাদ্রির। মনে হলো হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে আসবে। এই বুঝি ধরা পড়ে গেলাম। দরজার পেছনে সেই ঘরটা যেন এক ভয়ঙ্কর নরখাদকের কসাইখানা, আর নীলাদ্রি এক অনাহৃত শক্তি। ওয়াও ওয়াও ওয়াও! আফ্রিদ হোসেন শেষমেশ এই কাজটা করেছে। জিনিয়াস ব্রো। তোমার তো মনস্টার আরও একটা হতে পারে, যেটা অন্যরা পায়নি, সেটা তুমিই ঠিক করেছো। নীলাদ্রি দুটো বেসমেন্ট থেকে বেরিয়ে এসে সিঁড়ির কাছে আসতেই কারো পায়ের শব্দ কর্ণ স্পর্শ করলো তার। ভাইয়া! ফাহমিদা! থামতে হলো নীলাদ্রিকে। ফাহমিদা তার নিকটে এগিয়ে এসে শুধায়, এত রাতে তুমি কি করছো ভাইয়া? নীলাদ্রি এদিক ওদিক তাকে ভরিক্কি কণ্ঠে বলে, এখন কি তোকে কৈফিয়ত দিতে হবে? না না, তেমন না, আমি জাস্ট আস্ক করলাম। নীলাদ্রি সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলল, গো টু স্লিপ, ওকে।
ফাহমিদের স্নান মুখ করে নিজের রুমের দিকে ওখানে গেল। নীলাদ্রি চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দ, যেটা প্রয়োজন ছিল অবশেষে সেটা হতে চলেছে। আজ ঠিক 2 দিন ধরে আলিফ নেই। নাজমা খাতুন নিজের মানসিক ভারসাম্য হারিয়েছেন বলতে গেলে। এদিকে বড় ছেলেটার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ছেলেটা কোথায় আছে, কী করছে কেউ জানে না। ভাইটাকে কেউ একজন মেরে ফেলেছে, আবার তার মায়ের অবস্থা খারাপ। আলিফের কবরের পাশে আটসাট হয়ে বসে আছেন নাজমা খাতুন। বিড়বিড় করে কবরের মাথার উপর মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাহ আব্বা, বাজান দেখ আমি আইছি তোর কাছে। সবাই কইতেছে তুই নাকি আমাগো ছাইরে চইলে গেছস। আম্মা কিন্তু বিশ্বাস করিনি। দেখ আমি তোর কাছে আবার আইছি ফিরা। এইবার আর কোথাও যাবো না, ঠিক আছে? তুই ঘুমা বাজান, তুই শান্তির ঘুম দে। আকাশ ফেটে বৃষ্টির ফোঁটা টুপ টুপ করে ছুঁয়ে যাচ্ছে মাটি। মায়ের কান্নায় বুঝি আজ আকাশটাও কাঁদতে চাইছে। দুজনের চোখ পানি মিলেমিশে একাকার। টুপ টুপ করে আঁখি হতে অশ্রু ঝরছে নাজমা খাতুনের। দু হাতে শাড়িটা দিয়ে কবরটাকে ঢেকে নেওয়ার চেষ্টা করেন তিনি। বাজান তুই চিন্তা করিস না, আমি আছি তো, তোরে ভিজবার দিমু না। এই পাগলি মাটার আহাজারি বুঝি কেউ শুনল না। ছেলের কবরের পাশে ঠিক দাঁড়িয়ে রইলেন তিনি। আঁচল মেলে দিয়েছেন কবরের উপর, ঠাইলেন। আমার পা ব্যথা করছে, আমার ভালো লাগে না। পায়ের ব্যথা ভাল লাগে না। ঘুমের ঘরে বিড়বিড় করছে নানসি। পায়ের হাঁসফাঁস লাগছে নানসির। বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। 2বার ঘুম ভেঙে শুধুমাত্র তার পায়ের ব্যথার কারণে। আফ্রিদ উঠে বসলো। ঘুম জড়ানো চোখে তাকায় ন্যান্সির মুখপানে। আলগোছে ডিম লাইটটা অন করে দেয়। দুপা টেনে তুলে নিজের কোলে ধীরে ধীরে মালিশ করতে শুরু করবে। পরক্ষণে হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে বাম নিয়ে নিল। হাতে মেখে মোলায়েমভাবে পাজোড়া টিপে দিতে ব্যস্ত। ঘুমন্ত ন্যান্সি আবারও ঘুমিয়ে তলিয়ে গেল। আফ্রিদ আর ঘুমায় না, চুপচাপ এক পা থেকে আর এক পা মালিশ করে দেয়। ঘুমন্ত স্নিগ্ধ মুখখানি তার শান্তির জায়গায়। কিছুক্ষণ পর মুখ নামিয়ে ন্যান্সির কপালে আলতোভাবে চুমু খেলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কোনো একদিন নিশুতি রাতের আধারে আমি তোকে ভীষণ ব্যথা দেবো অ্যাঞ্জেলিনা। একটু শুয়ে নিস, ঠিক আছে? সেদিন রাগ করিস না বোকা মাতারি আমার। আফ্রিদ ঠোঁট কামড়ে হাসল। তার ভাবলে গা শিরশির করে। কিভাবে এই বান দিকে ব্যথা দিবে ভাবলেই দম বন্ধ হয়ে আসে। ভোরের দিকে ঘুম জড়ানো চোখে তাকায় ন্যান্সি। পায়ের কাছে বসা লোকটাকে দেখে অবাক হয়। অভ্যন্তরে ঝড় বয়ে যায়। শীর্ণ তনু কেঁপে উঠল সহসা। চোখে মুখে অদ্ভুত ব্যাকুলতা। এ পুরুষ কি অর্ধরাত অব্দি তার পা টিপছিল? ব্যাকুল ভঙ্গিতে উঠে বসল ন্যান্সি। নির্মল কণ্ঠ শোধায়, আপনি জেগেছিলেন এতক্ষণ ধরে? আফ্রিদ মিটমিট করে ন্যান্সিকে দেখছে। আচানক ন্যান্সি সতর্কিত ভঙ্গিতে বলে, দেখুন উল্টোপাল্টা কিছু ভাববেন না। আপনি কিন্তু বলছেন আপনি আমাকে হার্ট করবেন না কোনোভাবে। আফ্রিদ 32 দাঁত দেখে হেসে বলল, বিশ্বাস করবো, আমি তোকে লাল কালারের ভালোবাসি, তোকে একদম কষ্ট দেব না। ন্যান্সি বোকার মতো তাকিয়েছে। লাল কালারের ভালোবাসা কি? 1 মিনিট, লাল কালারের ভালোবাসা কি? আফ্রিদ চওড়া হেসে বলল, ভালোবাসার অনেক কালার, লাল, নীল, হলুদ, কালো, কিন্তু আমি তোকে কড়া লাল আর কালো কালারের ভালোবাসি। সময় হলে বুঝবি। ন্যান্সি বিস্ময়ে বলল, এ কেমন আজব কথা! লাল, তাও আবার কড়া কালারের। আফ্রিদ গম্ভীর হলো হঠাৎ। দৃঢ়স্বরে বলল, ব্যথা কমেছে? ন্যান্সি বাথরুমের মতো উপর মাথা দোলায়। চট করে ঝড়ের বেগে তুলতুলে দেহটার উপর চড়ে বসল আফ্রিদ হোসেন। ক্ষণিকের জন্য থমকে গেল ন্যান্সি। বোঝার চেষ্টা করলো নিজের অবস্থান। যখন বুঝতে পারল, লালচে আভায় রঙিন হলো কপালজোড়া। মাদকতা মেশানো কণ্ঠে আওড়ালো, এখন আমি একটু ঘুমাই, ঘুম পাচ্ছে। আফ্রিদের প্রত্যুত্তর শোনার অপেক্ষা করল না। গলদেশে মুখ ডুবিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। আদুরে দেওয়ালে টাঙানো ঘড়িটা এক নজর দেখে নিল ন্যান্সি। এতক্ষণ বোধহয় সে ভাবছিল বোধহয় মধ্যরাত, অথচ এখন সকাল হতে চলছিল। অবাক হলো ন্যান্সি। বড় আশ্চর্যের বিষয়, আফ্রিদা হোসেনের কতগুলো রূপ। সকাল 7টা ছুঁইছি। ক্যান্টারকে নিয়ে সুইমিং পুলের কাছে আসে ন্যান্সি। কোথা থেকে ছুটে এলো ঈশান। ঈশানের ক্ষিপ্ত মুখশ্রী দেখে বক্ষস্থলে ঝড় উঠল ন্যান্সি। ভাইয়া, এটা কি করে হলো? আপনার এই অবস্থা কেন? নিরুত্তর ঈশান। ন্যান্সি দ্রুত কাইটনকে রেখে উঠে এলো। কপাল বেয়ে রক্ত বেরোচ্ছে ঈশানের। ঈশানকে নিয়ে
ড্রয়িং রুমে গেলে ন্যান্সি তাকে সোফায় বসিয়ে রেখে হন্তদন্ত হয়ে উপরের রুমে গিয়ে ফার্স্ট এড বক্সটা খুঁজতে লাগলো। ঘুমে হালকা হয়ে আসছে আফ্রিদের, ধীরে ধীরে চোখ বিলে তাকাতে দেখতে পেল ন্যান্সি ব্যস্ত হাতে কিছু একটা খুঁজে চলছে। হাড় ভাঙা পরিশ্রম করে মনে হচ্ছে আফ্রিদের ঝিম ধরা মাথাটা ধীরে ধীরে উঠে বসলো সে। কোঁকড়ানো লেহুখড়ানো চুলগুলো এলোমেলো হয়ে আসছে। হাতের সাহায্যে আরও খানিকটা এদিক ওদিক করে দিল চট করে। হোয়াট আর ইউ ডুইং, অ্যাঞ্জেলিনা? হাত জোড়া থামল ন্যান্সির। পরক্ষণে বুক ধড়ফড়ে ওঠে রমণীর। তেরসা চোখে তাকায় আফ্রিদের সদ্য মুখ ভাঙা মুখশ্রীর দিকে। কি স্নিগ্ধ, কি মায়াবী সেই মুখশ্রী! অন্তরের পীড়ায় তনু জ্বলে উঠল তার। তার উপর ওই ঘুম জড়ানো কণ্ঠ। সপ্তাহটাই কেমন ঘোর লাগা অনুভূতি। মস্তিষ্ক ঈশানের কথা ভাবতে আবারও ব্যস্ত হয়ে গেল ন্যান্সি। দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে নিচের রুমে চলে আসলো। আফ্রিদ ভুরু বাঁকালো। ফার্স্ট এড দিয়ে কী হবে? দুশ্চিন্তায় পিষ্ট হওয়া মস্তিষ্ক আচানক চমকে উঠল। কোথাও কিছু হয়নি তো এই মেয়ের? পৈশাচিক মস্তিষ্ক আর ভাবতে পারল না। দ্রুত বেড ছেড়ে দৌড়ে নিচে গেল। আপনার এটা কি করে হলো ভাইয়া? স্যাভলনে তুলো দিয়ে ধীরে ধীরে কপালটা পরিষ্কার করতে করতে শুধুই ন্যান্সি। ঈশান খিচিয়ে চোখ বুঝে নিল। ব্যথা কিলবিল করছে। তুলো ছুঁয়ে রেখে দাঁতে দাঁত চাপছে ন্যান্সি। নিশ্চয় প্রচণ্ড ব্যথা হচ্ছে। কি হলো বলুন ভাইয়া? ঈশান ঘাবড়ে গেল। এখন কথাগুলো বলে নিশ্চয় মার খাবে আফ্রিদের হাতে। আসলে ম্যাম ওই বদ জানে ব্যথা পেয়েছে কীভাবে, আর কীভাবে ব্যথা পেলে সেটা না কি বলবে বস। রাগান্বিত চোখে তাকালো ন্যান্সি। চুপচাপ ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। সিঁড়ি বেয়ে নিচে আসছে আফ্রিদ, এক হাতে ট্রাউজারের পকেটে ঢুকিয়ে রাখা। কিরে আবুলি নাতি, শেষমেশ আমার বউটাকে নিয়ে দিয়ে সেবা করছিস? আফ্রিদের এহেন কথায় মুখ ভার হলো ঈশানে। বস চাইলে তো আমার বিয়েটা করিয়ে দিতে পারতেন। কতদিন সিঙ্গেলে মরতে হবে? হ্যাঁ, গায়ে মানে না আপনি মুরত। শখ কত কম না বউয়ের? ভাইয়ের এই অবস্থা কেন? ন্যান্সির কথায় ড্রয়িং রুমের পরিবেশটা কেমন শান্ত হয়ে গেল। আফ্রিদ এগিয়ে এসে টেবিলের উপর থেকে একটা আপেল তুলে নিল। সেটা মুছে কামড় বসাতে বসাতে বলল, আমি ওরা থাইল্যান্ডের সব মশা সংগ্রহ করাচ্ছি। খুব শীঘ্রই মশা বেছে বড়লোক হবে। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে গেল ন্যান্সির। ও রিয়েলি? আচ্ছা আফ্রিদ, আমার মুখে কি লেখা আছে? আমি বোকা? ন্যান্সি মুখ ঘুরিয়ে ঘুরিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলা কথায় ঠোঁট কামড়ে হাসল সে। না আমার পরাণ, আপনার মুখে বোকা লেখা নেই। আপনার মুখে লেখা আছে আফ্রিদের সহজ সরল বউ মিতা আম্বানি। ওই লোকটা আজগুবি কথা শুনে শুনে বড় বিরক্ত লাগে। একটা মানুষ এত আজাইরে কথা কিভাবে বলতে পারে? সে তো আগে দেখেনি। তবে হয়তো এখান থেকে দেখা মিলছে। আফ্রিদ নির্বিকার ভঙ্গিতে কণ্ঠে ঈশানের উদ্দেশ্যে বলে, ঈশান ফ্লাইট রেডি কর, বাংলাদেশ ব্যাক করব। আরেক দফা অবাক হলো ন্যান্সি। তবে এখানে কেন এসেছিলেন? আর সেদিন ন্যান্সিকে কেন ওইভাবে একা রেখে প্রায় 3-4 ঘন্টার জন্য উধাও হয়েছিলেন? মস্তিষ্ক জুড়ে একটাই প্রশ্ন বিচরণ করছে, আফ্রিদ হোসেন কে? বাংলাদেশ। সকাল সকাল একসাথে খেতে বসেছে পুরো পরিবার। তন্নি আইডাই করে সেই কখন থেকে। মামুন হায়দার মেয়ের ভাবভঙ্গি দেখে সন্দেহের কণ্ঠে সাথে, কী হয়েছে তন্নি, তুমি খাচ্ছ না কেন? তন্নি শুকনো ঢোক গিলে বলল, বাবা আমাকে বোধ হয় একবার ঢাকা যেতে হবে। ঢাকার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফিয়া হায়দার। দাঁত পিষে বলল, ঢাকা কোন দুঃখে? তন্নি এই ভয়ে ছিল তার মা ঢাকার কথা শুনলে রেগে যাবে। আসলে মা আমার ট্রান্সফার সার্টিফিকেটটা আনতে হবে। এত কিছু চক্রে মেয়ের পড়াশোনার কথা ভুলেই বসছেন মামুন হায়দার। আফিয়া হায়দার বলে ওঠেন, ওগুলো ছাড়া কি তোমার ভর্তি হওয়া যায় না? মামুন হায়দার নিরেট স্বরে বললেন, চুপ করো আফিয়া। শোনো তন্নি, তুমি তৈরি হও, আমি কয়েকদিনের মধ্যে ঢাকা নিয়ে যাব তোমাকে। খাওয়া শেষ করে টেবিল ছেড়ে গেলেন মামুন হায়দার। আফিয়া হায়দারও থাকলেন না, স্বামীর পিছু পিছু রুমে চলে গেলেন। সন্ধিহান দৃষ্টিতে তাকালো তন্নি। পরিবারে কী চলছে কিছু মাথায় ঢুকছে না তার। ঝটপট হাত পা ধুয়ে ফেলল। তড়িঘড়ি করে ভেতরের রুমের দরজার কাছে দাঁড়ায়। আলোচনা শুনতে হবে। আফিয়া হায়দার তিরিক্ষি মেজাজে বলে, তুমি কেন রাজি হলে আবার ঢাকায় যাওয়ার জন্য? ওই আফ্রিদা হোসেন কি তোমাকে ছেড়ে দিবে? যদি ধরতে পারে তাহলে জবাই করবে। মায়ের মুখে এমন ভয়ানক কথাগুলো শুনে অন্তরাত্মা কেঁপে উঠল তন্নির। সে অঙ্ক মেলাতে পারে না। আফ্রিদ হোসেন আর মামুন হায়দার, ওদের সম্পর্কটা কি? তাদের মধ্যে কি এমন গোপন রহস্য লুকিয়েছে? মামুন হায়দার ভড়কি কণ্ঠে বলে ওঠেন,
ও আমার কিছু করতে পারবে না। ভুলে যাচ্ছ ইলহাম আছে আমাদের জন্য। তীব্র ক্রোধে মস্তিষ্ক জ্বলছে আফিয়া হায়দারের। দেখছি কত আছে, সেই তো ওকে তুলে নিয়ে গেল। আরও একটি প্রশ্ন, ইলহাম নেন্সি অ্যাঞ্জেলা না জড়িয়ে আছে এই ব্যাপারে? কিন্তু ঘটনাটি কি, কোন সত্য রয়েছে এই তিনজনের জীবনে? কাইটনকে নিয়ে বসে বসে নুডল খাচ্ছে ন্যান্সি। চোখ দুটো তার সামনে বড় টিভির স্ক্রিনে স্থির হয়েছে। কটেজের চোখে ছুট খুলে ন্যান্সির মুখের উপর পড়ল আফ্রিদ। নাক মুখ কুচকে ছিল ন্যান্সি। ছি, কি ঘামের গন্ধ! ওয়াক, আপনার ছুটে ঘামের গন্ধ! আল্লাহ মালুম শরীরে কত গন্ধ হবে। কথাটা বোধহয় পছন্দ হলো না আফ্রিদের। নিরুদ্বেগ ভেবে এগিয়ে এসে ন্যান্সির মুখটা নিজের পেটের সাথে চেপে দিল। ন্যান্সি যেহেতু বসেছিল, তার সামনে লম্বাটে লোকটা এসে দাঁড়ায়। নাক মুখ কুঁচকে নিল ন্যান্সি। আফ্রিদ ঠোঁট কামড়ে হেসে বলল, একদিন তো শরীর থেকে আমার জন্য ঘাম বেরোবে, আর আমার ঘামে ভিজে জবুথবু হবি। সেই অভ্যাস কর। ন্যান্সি খামচে ধরল আফ্রিদের পেট। বেয়াদব লোক! আফ্রিদ দুই আঙুল দিয়ে ক্যান্টনকে তুলে নিচে ফেলে দিল। বিড়বিড় করে বলে, শালা লুচ্চা, সবসময় আমার বউর সাথে চিপকে থাকে। ন্যান্সি আর নুডলস খেলো না, সেগুলো টেবিলের উপর রাখতে যায়। ততক্ষণে কাইটনকে অগ্নিদগ্ধ দৃষ্টিতে পরখ করে আফ্রিদ শাসানোর সহিত বলে ওঠে, এই তোর লজ্জা করে না আমার বউয়ের আশেপাশে ঘুরতে? এত কথা বলি তবুও লজ্জার অবধি নেই না? একদিন তোকে বিষ খাইয়ে দিব, এরপর বুঝবি, শালা বিলাইয়ের বাচ্চা! আফ্রিদ পরক্ষণে আফসোস করে বলে, তোকে বলে লাভ কি? বউয়ের ঘরের বউ তো আমার 3 কেজি ওজনের বাচ্চার বদলে তোকে নিয়ে বসে আছে। আফসোস! আফ্রিদ হাসানের লাভ লস কিছুই নেই। কাইটেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফ্রিদের দিকে। আফ্রিদ চোখ রাঙায় চুপসে গেল মুহূর্তে। ন্যান্সি বাটি রেখে এসে কাইটনকে তুলে নিল। আফ্রিদ টিভির দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, অ্যাঞ্জু, ড্রেস বের করে শাওয়ার নেব আমি। ন্যান্সি যেতে গিয়ে দাঁড়িয়ে গেল। আফ্রিদ ওর দিকে তাকাতে মুখ ভেঙচি দিল। আফ্রিদ নিরুদ্বেগভাবে তাকিয়ে রইল। এত বেয়াদব হলো কবে থেকে? প্যাকিং ডান। নিজের জামাকাপড় গুছিয়ে ভাঁজ করে লাগেজে তুলছে ন্যান্সি। এমন সময় আফ্রিদের কণ্ঠস্বর শুনে দরজার দিকে তাকালো। ফরমাল লুকে দাঁড়িয়ে আছে সে। চমৎকার দেখাচ্ছে। স্বভাবসুলভ শার্টের প্রথম দুটো বোতাম খোলা রাখা হয়েছে। ন্যান্সি মিনমিন করে বলল, আমরা কি ফ্লাইটে যাব? আফ্রিদ অধর পাখি হাত উঁচে বলল, প্রাইভেট জেট। ন্যান্সি ভেবে পায় না, আফ্রিদ কি সত্যি এত বড় লোক? হয়তো না হলে কি করে প্রাইভেট জেট থাকতে পারে? থাইল্যান্ডে আসার সময়ও প্রাইভেট জেট করে এসেছে। কিন্তু কাল যে বললো ফ্লাইট রেডি করতে। ন্যান্সি উঠে দাঁড়ালো। সে আগে থেকে তৈরি। কয়েকটা জিনিস ছিল যেগুলো গুছিয়ে নিয়েছি। বাকিগুলো কেয়ারটেকারকে গুছিয়ে ইতিমধ্যে গাড়িতে তুলে দিয়েছে আফ্রিদ। ন্যান্সি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। মুখ টানছে তার। সকাল থেকে একটুখানি ক্রিম অবধি লাগায়নি। হাতের তালুতে ক্রিম নিয়ে আলগোছে মুখে মেখে নিল। ততক্ষণে আফ্রিদ চলে এসেছে তার অতীব নিকটে। কিন্তু তার পূর্বে ফোনটা বেজে উঠল কর্কশ শব্দে। বিরক্ত কপালে ভাঁজ পড়ল আফ্রিদের। অপর পাশে মানুষটি কী বলল জানেনি, তবে প্রতি উত্তরে আফ্রিদ বিড়বিড় করে বলল, পুরো রাজ্য কন্ট্রোল করি আমি। বাকিটা বলার পূর্বে ন্যান্সির কথার পিঠে বলে উঠল, আর আপনাকে কন্ট্রোল করে আমি ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা। আফ্রিদ আশ্চর্য হলো বটে। ফোনটা নামিয়ে রাখলো। কথাটা চালানোর প্রয়োজন বোধ করলো না। প্রসন্ন কণ্ঠে বলল, নাইস। আফ্রিদ হেঁটে হেঁটে ঠিক ড্রেসিং টেবিলের সামনে আসে। ন্যান্সি আপাত দৃষ্টিতে তাকালো তার দিকে। আফ্রিদ কোমর পেঁচিয়ে নিজের খুব কাছে টেনে আনলো। গলার ভাঁজে নাক গুজে লম্বা নিঃশ্বাস নিল। জড়ানো কণ্ঠে ফিসফিস করলো, আমার তোকে ইচ্ছে করছে। ন্যান্সি বোধহয় থতমত খেয়ে আফ্রিদকে ঠেকালো। কেউ বুঝি এতটা খারাপ হয়? এই লোকটার মুখ এত খারাপ কেন? সবসময় এসব বলতে থেকে ইস্কিল নির্লজ্জ। ন্যান্সি রাগে ফুসফুস করে বলল, আপনি ভীষণ খারাপ। মুখে লাগাম নেই মুখে। আফ্রিদ হাসলো। বুড়ো আঙ্গুল দিয়ে ন্যান্সি নিচের ঠোঁটে চাপ প্রয়োগ করলো। তোর কি মনে হয় বান্দি, আমার কি এটা করা উচিত? ন্যান্সি শুকনো ঢোক গিলে বলল, আমি জানি আপনি কখনোই এমন করবেন না। আফ্রিদ আশ্চর্য ভঙ্গিতে ভুরু উঁচে বলল, এত বিশ্বাস? ন্যান্সি উপর নিচে মাথা তোলায়। আফ্রিদে মুখ নামিয়ে আনে ন্যান্সির ঠোঁটের কাছে। ওই নীলাভ মণিজোড়ায় দৃষ্টি নিবন্ধ হলে বশীভূত হয় ন্যান্সি।
আজকেও তাই হলো। পিট পিট দৃষ্টিতে এসে তাকিয়েছে আফ্রিদের মুখের দিকে। আফ্রিদ পোড়া কঠিন ঠোঁট, তবুও অদ্ভুত আকর্ষণী। ফিসফিসে ঘোর লাগা স্বরে আফ্রিদের ঝুঁকে এসে জিজ্ঞাসা করলো, শ্যালাই? ন্যান্সির দৃষ্টি একবার তার ঠোঁটে গিয়ে থেমে গেল। বাধা দেওয়া উচিত, এই ভেবে সে সামান্য পিছু হটতে আফ্রিদ বলিষ্ঠ বাহু তার কোমর জড়িয়ে নিল। শরীরটা হালকা দুলে উঠে আবার নিখুঁতভাবে আশ্রয় পেল তার বুকে। অ্যাঞ্জু, ক্যান আই টেস্ট ইউর লিপস? তার কণ্ঠে এমন দহন আর কোমলতা অদ্ভুত মিশলে ন্যান্সির চোখের পাতা কেঁপে উঠল। শীত দ্বারা বয়ে নেমে এলো শীতল কাঁপন। হাতের তালু ভিজে উঠল অকারণে। শুকনো ঢোক গিলে সে কোনো মতে উচ্চারণ করতে চাইল, আমাদের দেরি হত। বাকিটুকু উচ্চারণের আগে আফ্রিদের পুরোপুরি গ্রাস করলো। নান্সির চোখ হালকা বুঝে এলো, শ্বাস থমকে গেল। আফ্রিদ যেন নিজের সমস্ত অস্থিরতা, সমস্ত ব্যাকুলতা টেনে দিচ্ছে সেই চুম্বনে। একবার অন্য হাতটা আলতো করে নেমে এলো নান্সির উদরের কাছে। ন্যান্সি নিঃশ্বাস জড়িয়ে যাচ্ছে। ন্যান্সির বুক ওঠানামা করছে প্রবল। লজ্জায় চোখ মেলতে পারছে না সে। আফ্রিদ উন্মত্ত স্নেহমাখা আলিঙ্গন যেন নিজেকে গলে যেতে অনুভব করছে। এবেলায় লজ্জা হাঁসফাঁস করছে ন্যান্সি। চুম্বনের উষ্ণতা এখনো ঠোঁটে লেগে আছে। ঠিক তখনই আফ্রিদ তার ঠোঁট ছেড়ে মুখ নামিয়ে এলো নান্সির। আরও একটু এগোতে ঠক ঠক দরজায় হঠাৎ করানোর শব্দ। সেই সাথে ঈশানের চিরচেরা চিৎকার, বস, গাড়ি রেডি, চলুন। বাকিটা শেষ করার আগে ঈশান থমকে গেল। সামনের দৃশ্য দেখে তার চোখ প্রায় হা হয়ে গেল। এবারও হায়, এবারও সে দেখে ফেলেছে। মুহূর্তে মুখের রং পাল্টে গেল তার। মনের মধ্যে যেন স্বর্গ নরক একা শেষ। বজ এবার তার আত্মা মাগফেরাত শুরু করে দেবে। ঈশান হঠাৎ আগমনে ন্যান্সি চমকে দূরে সরে গেল। বুক ওঠানামা করছে তার লজ্জায়। তার অদ্ভুত স্পর্শ পরোয়া মিলেমিশে কাঁপছে সমগ্র দেহ। আফ্রিদ প্রচণ্ড বিরক্ত। এক মুহূর্ত দেরি না করে পা থেকে জুতো খুলে সরাসরি ছুঁড়ে মারল ঈশানের পিঠে। রাগে দাঁত চেপে বলল, তুই দাঁড়া আবার, তোরে আমি। ঈশান হাত তুলে কাঁপা গলে, আই এম সরি বস, ইট ওয়াজ মাই মিস্টেক। নিজে বিয়ে করতে পারিস না বলে ঠিক করছিস আমাকে বাসর করতে দিবি না, তাই তো? আমি তোকে চিরকুমার রাখবো, ড্যাশের নাতি। আর দেরি নয়। পিঠ বাঁচাতে বাঁচাতে এক দৌড়ে নিচে পালালো। ন্যান্সি দাঁড়াতে পারলো না আর। চোখ নিচু করে ধুমধাম পা ফেলে সিঁড়ির দিকে নেমে যেতে লাগলো, যেন নিজের নিঃশ্বাসটাকে বিশ্বাস করতে পারছে না। আফ্রিদ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে হাত তুলে নিজের ঠোঁট ছুঁলো। হালকা হাসি টেনে ফিসফিস করে বলল, ইস, একটু আগেই তো এই ঠোঁটের মাঝে ছিল আমার জানকীর বাচ্চা লিপস। আফ্রিদ একটু ভাবুক হলো, বিড়বিড় করে ভাবল, না, এবার মনে হচ্ছে মেয়েটার হাত পা বেঁধে করেই ফেলতে হবে। শুধু হাত পা নয়, ওর মুখ। ও চিৎকার শুনলে ইহজীবনে বাসর হবে না। দরকার হলে নিজের কানে তুলো ঢুকিয়ে দেবো, তবুও আজ আসল কাজ করতে হবে। তুই মাফিয়া কিং আফ্রিদা হোসেন রে, আফ্রিদা হোসেন। একটু তো লজ্জা কর। বউ কাঁদবে বলে আদর করবি না? ছি ছি ছি। এটা এই কথাটা মার্গো জানতে পারলে নিশ্চয় মুখের উপর হাসবে। আফ্রিদ নিজেকে কিছু ধিক্কার জানালো। অতঃপর সেও রুম থেকে বেরিয়ে গেল। বাংলাদেশ হলরুম নাম্বার 1, বিশাল রিসার্চ ইনস্টিটিউট ভবনের টপ ফ্লোরে যেন অদৃশ্য অন্ধকারে মোড়ানো। লিফটের দরজা খুলতে লম্বা করিডোর জুড়ে শূন্য নীরবতা। কেবলমাত্র বুটের চাপা শব্দ প্রতিধ্বনির মতো বেজে উঠছিল চারপাশে। ভারী অস্ত্র হাতে গার্ডদের মুখে ছিল না কোনো অভিব্যক্তি, যেন তারা মানুষ নয়, তারা যান্ত্রিক। দুজন সায়েন্টিস্ট, মিস্টার অ্যালবার্ট এবং মিস্টার কামাল, আঁকড়ে ধরে গার্ডরা নিয়ে গেল কাচের ঘেরা বিশাল কেবিনের সামনে। দরজা খুলতে শীতল হিমেশ বাতাস যেন ভিতরে লুকিয়ে থাকা ভয়ের গন্ধ ছড়িয়ে গেল। চোখের পলক স্থির হয়ে গেল বিজ্ঞানীর দৃষ্টি। সামনে চেয়ারে বসে আছে আগন্তুক, একই পোশাকে, একই চেনা সেই লোক। মাথা থেকে মুখ পুরোপুরি ঢাকা।
সেই মুখচ্ছবি দেখা যায় না, অথচ তার নিঃশব্দ উপস্থিতি কাঁপিয়ে দিচ্ছিল পরিবেশ। কেবিনের প্রতিটা কোণ থেকে যেন শীতল চাপা অন্ধকার বেরিয়ে এসে তাদের বুকের ভিতর ঢুকে পড়ল। আগন্তুক একটি শব্দ উচ্চারণ করল না, শুধু নিথর হয়ে বসে রইল। তবু মনে হচ্ছিল তার অদৃশ্য দৃষ্টি দুজনের মনের ভেতরে ভেদ করে যাচ্ছে। কোনো নিষ্ঠুর পরীক্ষার আগে শিকারীকে পর্যবেক্ষণ করা। বিজ্ঞানীদের শরীর কাঁপুনি বয়ে গেল, হাত পা অবশ হয়ে গেল। কেবল বুকের ভেতর তীব্র শ্বাস থাকা আর আতঙ্কের বজ্রাঘাত। ওই নীরবে বসে থাকা ছায়াটাও যেন পুরো টপ ফ্লোরকে রক্তহীন মৃতশীতল মরুভূমিতে পরিণত করছে। জেন্টলম্যান, আমাদেরকে কাজ শেষ, তাই তো? ভড়কি কণ্ঠে কথাটা অর্ধমাঝে থেমে গেলেন। মিস্টার কামাল ভয়ার্ত কণ্ঠে বলল, এবার তো আমাদের যাওয়ার পালা। হেসে ফেললে আগন্তুক। তার ভয়ানক হাসিখানা কেবিনের কাচের দেওয়ালে ভারী খেয়ে বারবার কর্ণ স্পর্শ করল। যাওয়ার কথা তো জম্মে আর নয় সায়েন্টিস্ট, তোমাদের কাজ একটু একটু করে যেভাবে আগাচ্ছিল, তোমরাও একদিন তেমন একটু একটু করে মৃত্যুর দিকে এগোচ্ছিলে। এখন পুরোপুরি মৃত্যুর মুখে চলে এসেছ। মিস্টার আলবার্ট আর নিজেকে শান্ত রাখতে পারলেন না, তীব্র ক্ষোভ নিয়ে বললেন, কিন্তু তুমি বলেছিলে আমাদের কাজ শেষে মুক্তি, শুধু আমাদের নয়, বাকি সবাইকে ছেড়ে দেবে। আবারও হেসে উঠল আগন্তুক, কিছুটা ব্যঙ্গ করে বলল, মিস্টার আলবার্ট বাংলা বলছে, দ্যাটস এ গ্রেট, আই লাইক ইট। চমকে উঠল মিস্টার আলবার্ট। মিস্টার কামাল অবাক নেত্রে দেখছিলেন। মিস্টার আলবার্ট, আপনি বাঙালি? খানিকটা ইতস্তত বোধ করলেন মিস্টার আলবার্ট। আগন্তুক বসার থেকে উঠে দাঁড়ালো। তাদের দিকে ফিরতে চোখ দুটো আটকে যায় সায়েন্টিস্টের। নিজেকে এমনভাবে আবৃত করে রেখেছে যেন কাকপক্ষিত তাকে দেখতে পায় না। মিস্টার আলবার্ট, তুমি কি ভেবেছিলে আমি জানি না তুমি বাঙালি? ইউ স্টুপিড সায়েন্টিস্ট। মিস্টার আলবার্ট নিজেকে ধাতস্থ করলেন, সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বললেন, প্লিজ তুমি সবাইকে ছেড়ে দাও, তুমি কথা দিয়েছিলে। মার্কসের আড়ালের লোকটা হাসলো নাকি রাগলো, কেউ কাউকে কথা দেয়নি। বলেছিলাম যদি কাজ না হয় তবে কিছু না কিছু হবেই, বাট আমি কথা দিইনি তোমাদের মুক্তি দেব। মিস্টার আলবার্ট আর শান্ত থাকতে পারলেন না, সর্বোচ্চ ক্ষোভ করে চিৎকার করলে, হাউ ডিয়ার ইউ! তুমি এত বছর আমাদের মিথ্যে বলছো, এত বছর ধরে। আই উইল কিল ইউ! সহসা একটা গুলি বিঁধল বাহুতে। চিৎকার করে মিস্টার কামাল ওনাকে চেপে দিল। মিস্টার আলবার্ট, এটা কী করলেন? আগন্তুক নিরুত্তর। গোলাম মোস্তফার উদ্দেশ্যে বলে, নিয়ে যাও ওদের, আর হ্যাঁ, বন্দি করে দাও ছেলে। ওকে বস। গোলাম মোস্তফা আর মন্টু দাস দুজনে টেনে ধরল মিস্টার আলবার্টকে। চিৎকার করে উঠল মিস্টার কামাল, প্লিজ ছেড়ে দিন আমাদের, আমাদের ছেড়ে দিন। গার্ডগুলো মিস্টার কামালকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো, সাথে মিস্টার আলবার্টকে। আগন্তুক নির্বিকার দৃষ্টিতে আবারও গিয়ে চেয়ারে বসলো। টেবিলের উপর থেকে মার্বেল বলটা নিয়ে নিল, মুষ্টিবদ্ধ করে চেপে নিল। আফ্রিদ এয়ারপোর্ট থেকে কোথাও একটা গিয়েছিল, এদিকে ন্যান্সিকে পাঠিয়েছিল এহসান মঞ্জিলে। যখন আফ্রিদ ফিরল তখন ন্যান্সি গভীর ঘুমে ডুবে আছে। রুমের নরম আলো ভেদ করে যখন আফ্রিদ প্রবেশ করলো, প্রথমে তার দৃষ্টি আটকে গেল বিছানার উপর নিথর ফুলের মতো ঘুমিয়ে থাকা রমণীর মুখে। মুহূর্তে চোখের কোণে পানি হয়ে এলো। তার এক অদ্ভুত প্রশান্তি বুকের গভীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, যেন সারাদিনের সব ক্লান্তি ভিজে কাপড়ের মতো গলে গেল সেই নিষ্পাপ নিবারণ মুখটা। কিন্তু শান্তির ছায়া বেশিক্ষণ টিকল না। পরক্ষণে আফ্রিদ ভুরু হালকা কুঁচকালো। এই ঠান্ডা এসির তাপমাত্রাকে এতটা নামিয়ে রেখেছে, পুরোটা রুম তো যেন বরফে মোড়া। রুমে ঢুকে আফ্রিদ ধীরে ধীরে দরজার পাঁজর দিয়ে লক করলো। নিরাপত্তার ক্ষুদ্র শব্দটুকু যেন ঘুমন্ত রমণীর নিঃশ্বাসে মিশে গেল। ওদিকে সে কমফোর্টে নিজেকে জড়িয়ে শিশুর মতো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। স্যুটের বোতাম জোরে খুলতে খুলতে আফ্রিদ দৃষ্টি আবারও ফিরে গেল রমণীর দিকে। ঠোঁটের কোণে অজান্তে এক চেনা হাসি ফুটে উঠল, সেই নরম অধিকারবোধ ভরা হাসি, যেটা পৃথিবীর কারো জন্য বরাদ্দ নয়, শুধু তার জন্য বরাদ্দ। অবশেষে টাওয়ালটা তুলে সে ধীরে ধীরে বাথরুমের দিকে এগিয়ে গেল। দীর্ঘ শাওয়ারের পর যখন ফিরে এলো তখন ঘরটা ঠান্ডা নিস্তব্ধ। আর সে সে যেন আরও কিছুটা নরম হয়ে গেছে ভিতরে ভিতরে। আলমারি খুলে ট্রাউজার আর একটা সাদা টি শার্ট পরে নিল ধীরে ধীরে, যেন ঘুমন্ত মানুষটার স্বপ্নের স্নিগ্ধতা নষ্ট না হয়। অবশেষে অ্যাসিড পাওয়ার বাড়িয়ে দিল আফ্রিদ। হালকা বিরক্তি স্বরে ফিসফিস করে, এই আদুরে বউটাকে কি আর মনে থাকে না কিছু? ঠান্ডায় জমে যাবে, তবুও এসি নামিয়ে রেখে দিব্যি ঘুমায়। সে অসুস্থ হলে বুকে যে তার ব্যথা হবে সে খেয়াল
কি রাখে? নগ্ন পায়ে ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার উঠতে কমফোর্টের নরম ভাঁজে জায়গা করে নিল। ঠান্ডা দুহাত যখন নেন্সির উষ্ণ উদরে ঘুমের ওপর শরীরটা কেঁপে উঠল হালকা শিহরণে। ঘুম জড়ানো নিভু নিভু কণ্ঠে ন্যান্সি অস্ফুট অস্পষ্ট করে বলে উঠল, সরেন, ঘুমাতে দিন। আপনি তার কোনো জবাব দিল না। আরও কাছে সরে এলো, যেন ঘুমন্ত শরীরের পাশে নিজের অস্তিত্বকে গলিয়ে দিতে চায়। ন্যান্সি বুঝলো না এই মানুষটা নড়বে না। বিরক্তিতে ঠোঁট ফুলল, ইস, এত বড় বিছানা, তবুও কেন এমন করেন? সরেন তো। সরল না আফ্রিদ, বরং তার বুকের কাছাকাছি মুখ এনে ফিস ফিস করে বলল, ইউনো বান্দি, তোকে দেখলেই আমার আদর করতে ইচ্ছে করে। কথাটা ন্যান্সির রাগ বাড়িয়ে দিল। সে হঠাৎ ধাক্কা দিয়ে উঠতে বসলো। রাগে চোখ দুটো লালচে হয়ে উঠল। আর আফ্রিদ নিচ থেকে তাকাতেই শুধু দুষ্টু হাসিটা ফুটে তুলল ঠোঁটে। ঘুম জড়ানো সেই আদুরি মুখটা দেখে ওর মনে হলো যদি এই জোরে একটা চুমু খায়, একদম অশ্লীল চুমু। কিন্তু নান্সি তার কাছে আর থাকতে রাজি নেই। এক মুহূর্তে বেড ছেড়ে নেমে গেল। কার্পেটের উপর তোষক বিছিয়ে নিল মন খারাপ করে অভিমান ভঙ্গিতে। আফ্রিদের দিক থেকে এক ঝটকায় পুরো কম্ফটা কেড়ে নিল, আর সঙ্গে নিজের বালিশটা। ন্যান্সি তোষকের উপর গা এলিয়ে দিতে না পেরে পাশে এসে নিস্তব্ধ শুয়ে পড়ল আফ্রিদ। সে কি ছাড়বে তার বউকে? বড় বিছানাটা ফাঁকা পড়েছে, তবু দুজনে যেন অভিমান ভরা। কাছে থাকা ছাড়া আর কিছুই জানে না। একই ফ্লোরে, একই কম্পর তলে। আগের মতো কোমর জড়িয়ে ধরল আফ্রিদ। তার সদ্য ছাওয়া নিয়ে আসা ঠান্ডা হাত দুটো ছুঁয়েছে ন্যান্সিকে। ন্যান্সির নিঃশ্বাস হালকা কেঁপে উঠল। ঘুমে ডোবা চোখ দুটো যেন কিছুই না দেখে শুধু অনুভব করলো। ন্যান্সি ঘুম জড়ানো কণ্ঠে ফিসফিস করলো, আপনি অসভ্য, সবসময় এমন করেন। আফ্রিদ তার কাঁধে মুখ গুজে নিঃশ্বাস নিল। মখমলের মতো কোমল কণ্ঠে বলল, মিঠা, খুব মিঠা ঘ্রাণ। ন্যান্সি খুব করে চোখ খুলতে চাইল, খুলল না। শরীরটা ঘুরিয়ে একটু আড়ষ্ট ভঙ্গিতে শুয়েই থাকলো। ততক্ষণে আফ্রিদ আলতো করে তার পায়ে পা জড়িয়ে নিল। শরীরের উষ্ণতায় নরম ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে মেয়েটার ভেতরে। দুজনে খুব কাছাকাছি। রমণীর দেহ কেঁপে উঠল ক্ষীণকণে, কিন্তু প্রতিবাদ করার শক্তি নেই। ঘুম তাকে টেনে নিয়ে নামিয়ে যাচ্ছে বারবার। আলগোছে আফ্রিদের হাতটা তুলে নিজের যেন সেই উষ্ণতা বাঁচিয়ে রেখেছে। পিঠ দিয়ে শুয়ে থাকা ন্যান্সিকে পিছন থেকে জড়িয়ে ধরল আফ্রিদ। তার হাত রমণীর দুর্বল হলো পুরুষের মন। থেমেতে সে ফিসফিস করে জিজ্ঞেস করলো, তোর কি মনে হয় আমাদের সম্পর্কটা আর একটু এগোনো উচিত? ন্যান্সি চোখের পাতা ভারী রেখে বলে, যেমন? আফ্রিদ কণ্ঠ গাঢ় হলো, আমি তোর কি হাজবেন্ড, তুই আমার কি ওয়াইফ? দ্বিধাহীন, ছোট্ট ঘুমে ভেজা আফ্রিদ মৃদু হাসলো, একটা উষ্ণ আবদ্ধ করা। আফ্রিদ অন্তত ধীর স্বরে বলল, তাহলে আমাদের একটু অন্যরকম সম্পর্ক হওয়া উচিত না? একটু দুষ্টামি মেশানো। আমার তোকে মারাত্মক আদর করতে ইচ্ছা করে। ন্যান্সি ঘুমের মধ্যে হেসে উঠল। সেইক্ষণে আফ্রিদ ঝুঁকলো তার কানের পাতায় আলতো করে কামড়। ন্যান্সি অস্ফুট স্বরে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল। আফ্রিদ বড় বড় ঢোক গিলল, একটু ফিসফিস করে বলল, জ্বালিয়ে দিচ্ছিস, একেবারে ছারখার হয়ে যাচ্ছি। আমাকে কাছে আসতে দিবি না? ন্যান্সি ধীরে ধীরে ঘুরে তার দিকে মুখোমুখি হলো, ঘুরে আফ্রিদের দিকে। দু চোখ বন্ধ, তবু মুখখানা আফ্রিদের বুকে গুছে। আফ্রিদ কিঞ্চিত কাঁপল। তার মতো শক্তপোক্ত দেহের লোকটা কেঁপে উঠল। ন্যান্সি ঘুম কাতরে গলায় বলল, কাছে এলে কি হবে বলেন? আফ্রিদ ঠোঁট নামিয়ে ন্যান্সির মুখটা দেখে ঠোঁটজোড়া ভিজিয়ে নিল। তখন আমি অভদ্র হব, তোর সব অভিযোগ সত্য প্রমাণ করব, খুব খারাপ হব, একটু একটু কাঁদাবো, ব্যথা দেব, আবার আমি সারিয়ে দেব। ন্যান্সি লম্বা নিঃশ্বাস ছিল, মুখটা জোরপূর্বক কম্পটে ঢেকে বলল, দেবো কাছে আসতে, এখন ঘুমাই। এক মুহূর্তের মধ্যে আবার গভীর নিদ্রায় তলিয়ে গেল। আর আফ্রিদ তাকে আগলে ধরে শুয়ে রইল। মনে মনে কেবল একটাই ভাবনা, এই মেয়েকে নিয়ে এত আদর, এত টান, এত ব্যাকুলতা। আচ্ছা, কবে কাছে যাবে আর কবে বংশধর আসবে? এই শালির ঘরের মাইয়া, এখনই উঠ। কবে আসবো কাছে? হ্যাঁ, এখন আমার বয়স 60, তখন কাছে আসবো? আমার বংশধর কবে হবে? হ্যাঁ, এত লেট হচ্ছে। নানসি ধড়পড়ে উঠল। এত জোরে চিৎকার করছে কেন পাগল? কুত্তার বাচ্চা, তুই বিলাই মানুষ করবি? হ্যাঁ, তাহলে আমার বাচ্চা কখন মানুষ করবি?
ন্যান্সি ক্রুদ্ধ নয়নে তাকালো আফ্রিদের মুখোমুখি। বেয়াদব লোক, তাকে ঘুমাতে দিচ্ছে না। খাকিয়ে উঠলেন ন্যান্সি। নষ্ট বুড়োর সমস্যা কি? এত পাগল হচ্ছেন কেন? এক্ষুনি বুড়ি হয়ে যাচ্ছেন নাকি? আফ্রিদ ভুরু বাঁকালো। আই অ্যাম অলরেডি 31 ইয়ার্স ওল্ড। আফ্রিদের কথায় চোয়াল ঝুলে এলো ন্যান্সির। ছোটোখাটো বজ্রপাতের মতো মস্তিষ্কের উপরে। 31 বছর মানে আফ্রিদ হাসান 31 বছরের? ন্যান্সি আহাম্মক বনে গেল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আফ্রিদের দিকে অবিশ্বাস্য নয়নে। তার বয়স তো মাত্র 19। এই ছোট্ট জীবনে অনেক সাফার করতে হয়েছে। সব কিছু ছেড়ে বেকারিতে চাকরি। আর এই লোকটা তো আঙ্কেল বয়সী, কিন্তু স্বামী হলো কেমনি? হিসাব মিলছে না। এই, আপনি কি সত্যি বলছেন? আফ্রিদ ভাবলেশীনভাবে শুয়ে পড়ল। ন্যান্সি মাথা চুলকাচ্ছে। এখন তো আর ঘুম আসবে না। এটার কি হলো? শেষমেশ একটা বুড়ো লোকের সাথে বিয়ে হলো। ন্যান্সি কি হলো কে জানে, ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। আফ্রিদ হতবিহ্বল। কাঁদছিস কেন? ন্যান্সি আগ্নেয়গিরির লাভার ন্যায় জ্বলে উঠল। আপনি বুড়ো, এই বয়সে মেয়ে পাবেন না বলে আমাকে জোরপূর্বক বিয়ে করছেন? দৃষ্টি সুশীল করে আফ্রিদ চিরবিরিয়ে বলল, অ্যাঞ্জেলিনা! আম্মা! নাজমা মহিলে নাজমা মহিলা আজকেও নিজের ছেলের কবরের পাশে বসে আছেন। মানসিক ভারসাম্য হারিয়েছেন। এই মা নিজের ছোট ছেলের মৃত্যু কিছুতেই মানতে পারেন না। কবরের পাশে এসে হাজির হয়েছেন এক যুবক, যাকে দেখে নিজেকে গুটিয়েছেন নার্ভসা। এই যাও এখান থেকে, দেখতেছ না আমার পোলা ঘুমাইতেছে? সে অন্ধকারে ছিঁড়ে বেরিয়ে আসা যুবক নিজের মায়ের এমন অবস্থা মেনে নিতে পারছে না। হাত টেনে ধরল, বলল, আম্মা, আমি তোর বড় পোলা। আর তুমি দেখো, আমারে চিনতে পারছস না? নাজমা মহিলা সেরে সরিয়ে দিলেন সেই অচেনা যুবককে। প্রলাপ করতে লাগলেন, না না, ওই যে আমার পোলা ঘুমাইতেছে, যাও এখান থেকে। হাত মুষ্টিবদ্ধ হলো তার। আজকে যাদের জন্য তার ভাই মারা গেছে, তাদের জন্য আজ তার মা পাগল হয়েছে, তাদেরকে ছাড়বে না, মেরে ফেলবে, ধ্বংস করবে সব কিছু। পুরো রাত ঘুম হয়নি নানসি। এই ভেবে যে আফ্রিদ হোসেন বুড়ো, তাকে বুড়ো লোক বিয়ে করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তারপরও এতটা ফিট কী করে? ও হ্যাঁ, সে তো আবার ওয়াকা করা জানোয়ার। ফিট তো থাকবে। সকাল সকাল উঠে ন্যান্সি শাওয়ার নিচ্ছে। চুলগুলো ভিজে ছেড়ে দেওয়া। কাল বাংলাদেশে এসে পৌঁছেছে ন্যান্সি, আফ্রিদ এবং ঈশান। ন্যান্সি এখনও বুঝতে পারল না কেন তারা থাইল্যান্ডে গেছিল আর কেন এভাবে ফিরে এলো। এমন নয় যে আফ্রিদ তাকে নিয়ে ঘুরতে গেছিল। ন্যান্সির মস্তিষ্ক এখনও ভেবে চলছে এই কয়েক ঘন্টার কথা। আফ্রিদ কোথায় ছিল এই ঘন্টা খানেক? ভাবতে ভাবতে ড্রয়িং রুমে এলো। নিচে আসতে দেখতে পেল সাব্বির আর নীলাদ্রি কোনো একটা বিষয় আলোচনা করছে। আশ্চর্যের বিষয়, ওরা একই ধরনের শার্ট পরেছে। কিছু ঘুরে দাঁড়ালে বোঝাই যায় না কে কোনটা। ওদের হাইটও সেম। গুড মর্নিং ভাবি। সাব্বিরের হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর ভেসে এলো শুভেচ্ছা বার্তা। ন্যান্সি মৃদু হয়ে হাসার চেষ্টা করলো। গুড মর্নিং। মাঝপথে নীলাদ্রি বলে উঠল, তারপর থাইল্যান্ডের ট্রিপ কেমন ছিল ভাবি? ন্যান্সি ক্ষীণ স্বরে বলল, ভালো। সাব্বির ঘাড় বাঁকালো। নীলাদ্রি ভুরু কুচকে বলল, বলেছিলাম যে। তাহলে পালালেন কেন? ন্যান্সি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কড়া একটা কথা শুনিয়ে দিতে ইচ্ছে করলো, কিন্তু চুপ থাকলো ন্যান্সি। নীলাদ্রি যে তাকে খোঁচা দিচ্ছে তা বুঝতে বাকিনি। ওই যে প্রথম দিনে পালিয়ে 10 ঘন্টা ঘুমিয়েছিল জানোয়ারটা, সেদিনের কথা মনে আসতে গায়ে কাটা দিয়ে ওঠে। গুড মর্নিং মাতারি। কানের কাছে আচমকা ভারী খেতে হকচকিয়ে সরতে গেলে হোঁচট খেলো ন্যান্সি। পড়তে নিলে বাহু টেনে ধরলে আফ্রিদ হোসেন। ন্যান্সির ভেজা চুলগুলো হাত ভিজিয়ে দিল আফ্রিদ। ওহ মেরে বান্দি, এমন চমকালে হবে? পড়ে যাবে তো। ন্যান্সি নিজেকে খানিকটা ধাতস্থ করলো। ভূতের মতো এভাবে এসে পিছনে দাঁড়ান কেন? এক গাল হেসে দিল আফ্রিদ। তার হাসি এসে বুকে বিঁধল ন্যান্সির। তারপর বল, সকাল সকাল কে তোর সর্বনাশ করে দিল যে শাওয়ার নিতে হয়েছে? চোখ পাকিয়ে তাকালো ন্যান্সি। আফ্রিদ ফিসফিসে বলল, এভাবে সকাল সকাল শাওয়ার নেবে জানলে অবশ্যই শাওয়ার নেওয়ার রিজন দিতাম। ন্যান্সি তপ্ত নিঃশ্বাস ছিল। খাবিস লোক। পাশ কাটিয়ে নিচে নেমে গেল ন্যান্সি। আফ্রিদ নিজেও নিচে এসেছে। কল্পনা কফি নিয়ে এলো সবার জন্য। বিরক্ত হলো কফি দেখে আফ্রিদ। বড় বিতৃষ্ণা নিয়ে বলল, কী কল্পনা? কফি? ইস, এই বউ দূরে দাঁড়িয়ে আছে কেন? যাও স্বামীর জন্য গ্রিন টি নিয়ে আসো। আফ্রিদের কথায় ভ্রু কেমনে ন্যান্সি। দাঁত কটমট করে তাকালো আফ্রিদ। অমন তাকাতে হতাশ হলো ন্যান্সি।
চুপচাপ কিচেনে গিয়ে তার জন্য গ্রিন টি বানিয়ে এলো। আশ্চর্যের ব্যাপার, ড্রয়িং রুমে এসে দেখে আফরিদ নেই। উনি কোথায় আপু? সম্পর্কে দিক থেকে ছোট হলেও বয়সে বড়, তাই তাকে আপু বলে সম্বোধন করতে হচ্ছে ন্যান্সির। কল্পনা মৃদুস্বরে বলল, ভাইয়ের রুমে চলে গেছে। ন্যান্সির বিতৃষ্ণা নিয়ে উপর দিকে যেতে লাগলো। না, আজকে বলতে হবে আফরিদকে। সে দেখা করতে চায় তার পালিত বাবা মার সাথে। তারা কোথায় আছে, কী করছে কিচ্ছু জানে না। আশ্চর্যজনক বিষয় হলো, একটা বার খোঁজ করলো না ন্যান্সি। হতেই পারে খোঁজ করছে, কিন্তু আফরিদ তা জানতে দেয়নি। ভাবতে ভাবতে রুমের কাছে এগিয়ে গেল ন্যান্সি। শিথিল ভুরুদ্বয় কুঞ্চিত করে নিল। এই যে একটা হুইস্কির বোতল নিয়ে খাচ্ছে আফরিদ, শুধু হুইস্কি নয়, অপরাধে একটা সিগারেট। এই যে মিস্টার এহসান, আপনার টি। আফরিদ হুইস্কির বোতলটা রেখে দিল, সিগারেট নিভিয়ে দিল, অতঃপর কাপটা নিয়ে নিল, চমৎকারভাবে চুমুক বসালো। ন্যান্সি উসখুস করছে কিছু একটা বলবে। আফরিদ মাঝখান থেকে বলল, আহা জানকীর বাচ্চা, কি দারুণ গ্রিন টি খাওয়ালে। এই খুশিতে তুমি যা চাইবে তাই পাবে। এই সুযোগ আফরিদ একটু নাকাচের পানি খাওয়ার ইচ্ছে করলে ন্যান্সি টুক করে কলম খাতা নিয়ে কিছু একটা লিখে আবার ফিরে এলো। আদেশ্বর বলল, আপাতত এগুলো চাই আমার। অসহায় মুখ করে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আফরিদ ফোঁস করে বলতে লাগলো, নিষ্ঠুর মাথার এই জিনিসপত্র চাইলো, তবু আমার স্পেশাল ডিএনএ চাইলো না। নাক মুখ কুঁচকে এলো ন্যান্সি। বেহায়া পুরুষ এর আগে দেখেনি। আফ্রিদের দৃষ্টি সরিয়ে কাগজটার দিকে তাকালো, চোখ ক্ষুদায় তীক্ষ্ণ হলো। বাড়ি গলে বলে, ছি অ্যাঞ্জেলা, তুই চালাক, বহু চালাক মাইরি। ভিমড়ি খেলো ন্যান্সি। দৃষ্টি হয়ে এলো সুচলো। কি এমন লিখছে যেটা এই নষ্ট পুরুষ এরকম উগ্র আচরণ করছে? কি হয়েছে বান্দির বাচ্চা? আমি কাছে আসলেই দূরে যাওয়ার ফন্দি করিস, আর এখন কি নাকি ক্লোজ আপ আনতে বলছিস? ওষ্ঠজোড়া ফাঁক হয়ে গেল রমণীর। দ্বিধায় পড়ে গেল, কী বললো এই পুরুষ? আফ্রিদ দুষ্ট কণ্ঠে বলল, তুই কি ভাবিস আমি বুঝি না? ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ করে বলবি, কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। আহা, মাথাটা ভনভন করছে নানসি। এই বুঝি জ্ঞান হারাবে? নরম কবুতর প্রলাপখানা লুটিয়ে পড়ল ফ্লোরে। উহ, মাথা ধরিয়ে দিন, যান এখান থেকে, সারাদিন বাজে কথা বলেন। আফরিদ দুষ্ট ভঙ্গিতে বলল, ইস, এক কাজ করব, দুটো ক্লোজ আপ নিয়ে আসবো। একটা দিয়ে তুই ব্রাশ করবি, আর একটা দিয়ে আমি করবো। তারপর দুজন মিলে একসাথে বলবো, কাছে এসো, কাছে এসো। ন্যান্সি আর নিতে পারছে না, তর্জনী আঙ্গুলে ধমকানোর সহিত আওড়ালো, বেরোবেন আপনি নাকি মাইর খাবেন? আফরিদ ভুরু কুচকালো, প্রচুর হাসি পাচ্ছে। এই মেয়ে বলে কি তাকে মারবে? ঠিক আছে, মাফিয়া বউয়ের হাতে মার খাবে। আমার ডায়লগ আমাকে রিটার্ন। বেরিয়ে গেল রুম থেকে। আফরিদ বেরিয়ে যেতে কপাল চাপড়াতে গেল ন্যান্সি। কী যেন বলতে চেয়েছিল, কিন্তু এই বেয়াদব পুরুষের চক্করে একেবারে ভুলেই বসেছে। সন্ধ্যার দিকে ফিরে এসেছে আফরিদ। আজ তার একটা বোর্ড মিটিং ছিল, সেটা ট্রলার নিয়ে। আর সবজির বস্তার ছোট থেকে বড় সব রকমের ডিল রয়েছে। আশ্চর্যের কথা হচ্ছে, মাস্টার অ্যালেক্স এক্সক্লুসিভ ডিল নাকি ক্যান্সেল করে দিয়েছে মাফিয়া কিং। অথচ ডিলটা পাওয়ার জন্য কত হাপিত্তেশ করেছে নীলাদ্রি। ঈশান কিঞ্চিত বিস্ময় নিয়ে প্রশ্ন করল, বস আপনি ডিলটা ক্যান্সেল করলেন, এটা ঠিক হলো? আফরিদ কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করে না, একমাত্র অ্যাঞ্জেলিনা ছাড়া। তবুও ঈশানের উদ্দেশ্যে বলল, পরে জানতে পারবি। ঈশান আর কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। আফরিদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ঈশানের উদ্দেশ্য বলল, যা গিয়ে রেস্ট কর, তোর প্রয়োজন আছে। ঈশান এক মুহূর্ত অপেক্ষা করলো না। আফরিদ উপরে রুমের দিকে এগোতে মাঝখান থেকে দেখা গেল ফাহমিদার হাতে ফোন। যা ফোনটা খুব শক্তপূর্ণে লুকিয়ে নিল। ভাইয়া কিছু লাগবে তোমার? আফরিদ ছোট্ট করে জবাব দিল, প্রয়োজন হলে ডেকে নেব। ফাহমিদা পাল্টা প্রশ্ন করার সাহস পেল না, চুপচাপ জায়গা ত্যাগ করলো। আফ্রিদের ক্লান্ত শরীরটা টেনে নিয়ে রুমের দিকে এগোতে লাগলো। দরজাটা খোলাই আছে। ভেতরে না রাখতে পুরুষটা বক্ষস্থল কম্পিত হলো, হৃদয় বেগতিক। বিছানার সাদা চাদরে ভাঁজে এলোমেলো ভঙ্গিতে ছড়িয়ে আছে রমণীর দেহ, যেন কোনো শিল্পীর অদেখা তুলি দিয়ে ঝরে পড়া অনবদ্য কল্পরূপ। মৃদু আলোয় তার দেহের বাঁকগুলো আরও স্পষ্ট, তার মুখখানি অস্পষ্ট স্বপ্নে ডুবে থাকা এক স্বর্গীয় রূপসী। আফরিদ চোখে হাসে, এগিয়ে যায় পা টিপে টিপে। দরজাটা আলগোছে বন্ধ করে দেয়। দরজার কাছে যেতে পুরুষের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, অচেনা মৃদু হাসি। তার দৃষ্টি এলোমেলো গিয়ে থামল সেই এলোকেশী
কেশরা নেকেছে। এক পা দু পা করে সে থামলো বিছানা ধারে, নিঃশব্দে খুলে ফেললো হাতের ওভারকোট, রাখলো পাশে। যেন অজান্তে সময় থমকে ধরল। চুপচাপ আলগা হয়ে কাঁধে বুকে ছড়িয়ে থাকা মাফিয়ে কিং এক অদ্ভুত স্নিগ্ধতা নেমে এলো। সেই ছোঁয়ায় অগ্নির মতো উত্তপ্ত নয়, বরং ঝর্ণার মতো কোমল, এবং তাকে নিঃশব্দে গ্রাস করল। মুহূর্তে সমস্ত ক্লান্তি, সমস্ত অস্থিরতা গলে গিয়ে মনটা অদ্ভুত শান্তি তরঙ্গে ভেসে এলো। সে যেন বুঝল এই এলোমেলো রূপেই তার জগতের সবচেয়ে নিখুঁত ভালোবাসা। তোকে ভালোবেসে যদি পাপ করি এক গুণ বেড়ে যায়, তাহলে বলছি আমি প্রতি পদে পদে তোকে ভালোবাসবো। জানকীর বাচ্চা, আফ্রিদ হাসান। সৌধ নামের একটি নতুন ছেলেটা বড় কাজের। এই দুদিনে বিষয়টা ধরতে পেরেছে নীলাদ্রির ধূর্ত মস্তিষ্ক। অফিসের কেবিনে বসে আছে নীলাদ্রি, ডেকে পাঠিয়েছে সৌদিকে। কেবিনের কাছে এসে দরজায় টোকা দিয়ে ক্ষীণ ডাকলো, আসবো? নীলাদ্রি ভড়কে কণ্ঠে বলে, এসো। সৌদ শান্ত পদক্ষেপ ফেলে ভেতরে প্রবেশ করলো। আপনি আমাকে ডেকেছিলেন স্যার? ছেলেটা, রোগা ছেলেটা, খুব লম্বা নয়, আবার খুব খাটো নয়। মুখখানি দেখে হবে সাদাসিধে, অথচ কত চালাক আর ধূর্ত তা বেশ ভালো বুঝতে পারছে নীলাদ্রি। কিন্তু হঠাৎ এখানে কেন হলো? আর সে এদিন নীলাদ্রিকে কেন সবজির বস্তা সহ ট্রলার থেকে বাঁচালো? ভাগ্যক্রমে সেদিন আতাউরের বদলে নীলাদ্রি গিয়েছিল ট্রলার নিয়ে, কিন্তু মাঝপথে ব্রেক ফেল করে আর একটুর জন্য মরতে মরতে বেঁচেছে নীলাদ্রি। ছেলেটা তাকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু সবজির বস্তাগুলোও বাঁচিয়েছে। আশ্চর্য হয়েছিল তখন যখন ছেলেটা মুখ ফসকে বলেছিল। শুধু নির্বাকার দৃষ্টিতে তাকিয়েছিল নীলাদ্রির দিকে। নীলাদ্রি সন্ধিহার কাণ্ড বলে, কে তুমি? এহেন প্রশ্নে বিচলিত দেখালো সৌদিকে। শুকনো ঢোক গিলে বলে, আমি সৌদ স্যার, কী হয়েছে? নীলাদ্রি বসা থেকে উঠে দাঁড়ালো, চওড়া কপাল কুঁচকে এলো। আচানক পিস্তল বের করে চেপে দিল সৌদের কপালে। দাঁতে দাঁত পিষে হেসে বলে, সত্যি করে বল, কে তুই? সৌদ ঘাবড়ে গেল, দু হাত জোড়া ধরে এক নাগারে আওড়ল, সত্যি বলছি স্যার, আমি একজন সাধারণ কর্মী। নীলাদ্রি বলিষ্ঠ হাতে চাপে ঘাড়ের হাড় বোধহয় ভেঙে যাবে। বল বলছি, কে তুই? তুই যদি সাধারণ কেউ হোস তাহলে কী করে জানলি সবজির বস্তায় অস্ত্র আছে? বল বলছি। সৌদ কাঁপতে কাঁপতে বলল, আমি অনেক আগের থেকে এখানে কাজ করতাম স্যার, আমি সব জানতাম, বিশ্বাস করেন। আমি আর কিছু জানি না। সহসা ঘাড় ছেড়ে দিল নেত্রী। সে কি বিনা কারণে সন্দেহ করছে? লিভিং রুমে বসে কিছু জরুরি কথা বলতে ব্যস্ত আফ্রিদার ঈশান। বরাবরের মতো আজকে দু আঙুলের ভাঁজে সিগারেটের অস্তিত্ব রয়েছে। ঈশান নিজেদের পরের ডিলগুলো সব ফাইল আফ্রিদের নিকটে এসেছে। খবর এসেছে মার্কো এখনও হসপিটালে ভর্তি, অবশ্য থাকারই কথা। আফ্রিদ হোসেন যে তাকে গুলি করছে, ওর ভাগ্য ভালো আফ্রিদ জানে মরেনি। তাড়াহুড়ো করে নিচে ছুটে এলো ন্যান্সি, এতটা উতলা ভঙ্গিতে। আসতে দেখে আফ্রিদ সতর্ক কণ্ঠে বলল, আসতে, পড়লে ব্যথা পাবি। ন্যান্সি মুখ ভেঙচি কাটল। ইদানিং এই বাজে স্বভাব লক্ষ্য করছে আফ্রিদের। কথায় কথায় জিভ বের করে ভেঙচি কেটে, আপনি কি মনে হয় আমি পড়ে যাব নাকি? ঈশান খিক করে হেসে উঠল, মনে হওয়ার কি আছে ম্যাম? যেটা সত্যি বস সেটাই বলো। ন্যান্সি চোখ পাকিয়ে তাকালো, সহসা হাসিটা উবে গেল। আফ্রিদ ভাবলেশীনভাবে বলল, যখন তখন ব্যথা পাওয়ার তোর রক্তে বহমান। ন্যান্সি বড় তেজি কণ্ঠে বলল, জি না, ভুলবেন না, আমি কুম্ভু মাস্টার। আফ্রিদ কিছু বলতে গিয়ে বলল না, না হলে তার বিখ্যাত বাণী বালের মাস্টার কথাটা বেরিয়ে আসবে মুখ থেকে। আফ্রিদের মস্তিষ্ক জোরে দুষ্টুমিতে ঘুরপাক খাচ্ছে। আফ্রিদ ঈশানকে বলল, ঈশান চল, তোর ম্যামের সাথে এক ম্যাচ খেলি। তোর ম্যাম দারুণ মাস্টার। ভ্যাবাচাকা খেয়ে গেলে ঈশান। ভুলবশত আঘাত লাগলে আফ্রিদ তাকে কবরে পাঠিয়ে দেবে। ঈশান দমে যাওয়ায় মেয়েটাও মোটেও না, সেও নিজের অস্তিত্ব রক্ষা করলে। আসুন আসুন, এক ম্যাচ ফাইট করি। ঈশান অসহায় চোখে তাকায় দুজনের দিকে। দুজনে মিলে তাকে কবরে পাঠানোর পায়তারা করছে। ন্যান্সি বেশ হাত সামনে এনে কুম্ফু স্টাইলে ধরল। ঈশানের মনে হচ্ছে এই জীবনে এইটাই সবচেয়ে বড় শাস্তি। আফ্রিদ যে বউ
পাগল সে তা জানে। কিছু হলে তো তার স্থান হবে এলিয়াসের পেটে। ঈশান আরও একটিবার তাকালো আফ্রিদের দিকে। আফ্রিদের চোখে ইশারায় যেতে বলল। ঈশান হতাশ। আফ্রিদ দু হাত ভাঁজ করে বুকে গুজে দাঁড়ায়। শুরুটা হয় ফাইট। ঈশান কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে। না সে আঘাত করবে আর না ন্যান্সিকে আঘাত করতে দিবে। আফ্রিদ দুজনকে চেয়ার আপ করতে বলল, কামন অ্যাঞ্জেলিনা, কামন ঈশান, আমার মানিজ্জত ডুবিয়ে দিস না। কিন্তু শেষ রক্ষা হলো না। ভুলবশত ন্যান্সির গায়ে আঘাত করেই বসে। তবে সেই আঘাত লাগলো আফ্রিদের পিঠে। বিদ্যুৎ বেগে চলে এলো সামনে। ভয়ার্ত ন্যান্সি পড়তে নিলে আঁকড়ে ধরল। ন্যান্সি ঈশান বিস্মিত নয়নে তাকালো, যেন আফ্রিদ অগ্নিদত্ত নয়নে ঘুরে তার দিকে তাকালো। অমনি এক দৌড়ে মঞ্জিল থেকে বেরিয়ে গেল। এক্ষুনি আফ্রিদ তাকে কাচ্চায় খেয়ে ফেলল। আয় হায়, আমি জিতলাম তাই না? আপনার লোক পালিয়েছে, আপনি সামনে না এলে হারিয়ে দিতাম। আফ্রিদ চওড়া হাসলো, হাসিটা বড় স্নিগ্ধ। মাথা দুলে সায়জান, হুম হুম, তুই জিততি। দৌড়াতে দৌড়াতে মঞ্জিল থেকে অনেকটা দূরে চলে এসেছেন। বেঁচে গেছে, যাক বাবা, এবারের মতো বেঁচে গেছে। আফ্রিদ মনে হয় কিছু একটা নিয়ে বড় চিন্তায় ভাবনায়, কিন্তু সেই চিন্তায় স্পষ্ট ফুটে উঠল তার সুশ্রী চেহারায়। পুরুষের চোখ দুটো যেন দূর দিগন্তে আটকে আছে অদৃশ্য কোনো জটিলতায়। ডুবে থাকা মন বারবার ভেসে উঠছে তার অবয়ব। কপালে ভাঁজে চিন্তার রেখা খোদাই করা। ঠোঁটের কোণে অবচেতন এক নিঃশ্বাস বারবার থেমে দিচ্ছে। চারপাশে কোলাহল রঙিন কিংবা রঙিন দৃশ্যপট তার দৃষ্টি স্পর্শ করছে না, বরং অদ্ভুত বিষণ্ণতা তাকে ঘিরে ধরছে। ঠিক সেই মুহূর্তে ন্যান্সি নিঃশব্দ পদক্ষেপে রুমে প্রবেশ করলো। দরজার ফাঁক গলে আসা আলোয় তার অনুপম মুখমণ্ডল স্পষ্ট হলো। ন্যান্সি দ্রুত ক্লোজের কাছে গেল। নিজের জন্য নাকি ড্রেস বের করে হতাশ আরও একবার দৃষ্টি বুলিয়ে নিল ক্লোজের ড্রেসে। এত এত ড্রেস আফ্রিদ নিজে আনিয়েছে শুধুমাত্র তার জন্য। ন্যান্সির আফসোস, শপিং করার অজুহাতে তা বেরোতে পারে না এখন। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ন্যান্সি। চোখ কুঁচকে এলো। নষ্ট পুরুষ এমন নিমগ্ন অবস্থা দেখে রমণীর চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। তার দৃষ্টিতে কৌতূহল, এবার খানিকটা উৎকণ্ঠা। কেন এভাবে হারিয়ে গেছে আফ্রিদের? কি এমন বেদনায় এত ভারী হয়েছে তার বুলেটের মতো ঠোঁটজোড়া? কী ব্যাপার, মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত আছো? আফ্রিদের যেন আগেই টের পেয়েছে তার আগমনে আভাস। দরজার আঙ্গুলে আলতো নাড়া লেগেছিল হৃদয়ে পেটে। তবুও হঠাৎ উচ্চারিত প্রশ্নে তার ভেতরটা কেঁপে উঠল। মুখভাবে ফুটে উঠল বিচলিত ভাব। অদূরের কোণে বসে থাকা কাইটন হঠাৎ নরম সুরে ম্যাও ম্যাও করে কাছে এলো। পায়ে গায়ে গায়ে গা ঘেঁষে উঠল। ন্যান্সি এক মৃদু হাসি ফুটিয়ে তাকে টুক করে কোলে তুলে নিল। বিলারের গলায় ঘর ঘর শব্দ পরিবেশে এক অদ্ভুত স্থিরতা নামিয়ে এলো। তবু ন্যান্সির মুখে রয়েছে না বিন্দুমাত্র দোদুল্যমান। ঠোঁটের রেখা ছিল নির্বিকার, তার কণ্ঠে বরফ গলাতে সক্ষম, অভ্যন্তর শীতল। সে আবারও প্রশ্ন ছুড়ে দিল আপনি দিকে, কী হয়েছে জানতে পারি? প্রশ্নের সহজ সরলতা পুরুষকে আরও গভীর ভাবনায় ঘোরাটেপে আবদ্ধ করল, যেন তার সমস্ত গোপন অস্থিরতা হঠাৎ আলোতে ধরা পড়ে গেল। আফ্রিদ নিজেকে খানিকটা ধাতস্থ করে বলে, ভাবছি। এক কণ্ঠ এক প্রকার উত্তাপ। ন্যান্সি ভড়কালো, কী নিয়ে ভাবছে আফ্রিদ? আচ্ছা তা ঠিক, কী নিয়ে ভাবছেন আমি একটু শুনি। আফ্রিদ তপ্ত নিঃশ্বাস ছাড়ল। ঘাড়ে হাত বুলিয়ে নির্মল কণ্ঠ করে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার রসিকতা ছেড়ে অদ্ভুত ভঙ্গিতে তাকালো ন্যান্সি। জানতে ইচ্ছে হলো তার, কী এমন ভাবছে আফ্রিদ হাসান যার জন্য এতটা অস্থির আর বেকুল দেখাচ্ছে তাকে? বলবেন কী নিয়ে ভাবছেন? আফ্রিদ স্পষ্টভাবে পরে, তোর খামখেয়ালি নিয়ে। আচার্যের সীমান্ত পৌঁছে গেল ন্যান্সি। গোল গোল চোখ করে তাকালো নীলাভ মণিজোড়া মালিকের দিকে। কি বললে সে খামখেয়ালি করে? এক মুঠো ক্ষোভ নিয়ে প্রকাশ করে সুধায়, কোন বিষয়ে খামখেয়ালি করছি আমি? খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোর এই খামখেয়ালিপনা আমার মোটেও পছন্দ নয়। ন্যান্সি বিচক্ষণ মস্তিষ্ক ধরতে পারল না ঠিক কোন জায়গায় খামখেয়ালি করছে। মানেটা কি? কোন বিষয়ে আমি অপেক্ষা করছি বলুন? আফ্রিদ বড় বিরক্তিস্বর কণ্ঠে বলল, আমার বংশধর নিয়ে মশকরা করতে চলছিস? বিয়ে
হয়েছে মাসের উপর হতে চলল, অথচ এখনও আমার বংশধর আনার প্রসেসিং শুরু করতে পারলাম না। ওষ্ঠজোড়া ফাঁক হইল ন্যান্সি বিস্মিত নয়নে তাকিয়েছে নীলাভ চোখের লোকটার দিকে। এই মুহূর্তে নিজের গালে কষে দুটো থাপ্পড় বসাতে ইচ্ছে করল ন্যান্সির। কোন দুঃখে এই বেয়াদব পুরুষের সাথে কথা বলতে এসেছিল? আপনি না আসলে আস্ত অন্তত বেয়াদব পুরুষ। একপাশে হেসে ফেলল আফ্রিদ, দুধারে মাথা দুলিয়ে বলল, খুব বেয়াদব। রাগে ফুসফুস করতে করতে বেরোতে যাবে আকস্মিক বাহুতে টান পড়ল তার। নিজের প্রশস্ত বক্ষে এনে ফেলল রমণীকে। ঘটনার আকস্মিকতায় তনুমন কম্পিত হলো রমণীর। গায়ে শীত জড়ানো হাওয়া এসে চাবুকের ন্যায় আশ্রে পড়ল রমণীর বক্ষবাজে। গায়ের কাঁপুনি ধরিয়ে দেওয়ার ন্যায় আরেক দফা চমকে উঠল নির্মল কণ্ঠে বলে উঠল তার নষ্টপ্রাণ, ওই জান বাচ্চা, তুই কি জানিস আমার এই পাপিষ্ঠ শরীরে তোর ভালোবাসার বিরাজমান? আফ্রিদা হোসেন। গোল গোল চোখ দুটো শান্ত হয়ে গেলে ন্যান্সির কপালে ভাঁজ রেখাগুলো উবে গেল সপাটে। তাকে অবাক করে দিয়ে আশ্চর্যের ন্যায় ন্যান্সি শুধায়, আপনি ভালোবাসতে জানেন? আফ্রিদ আবারও হাসে, তবে এবারে খানিকটা তাচ্ছিল্য সে। সেকেন্ডের মধ্যে নিজের ভাবান্তর বদলে জিজ্ঞাসা কণ্ঠ শুধায়, আমাকে কখনো ছেড়ে যাস না, মরে যাব আমি। দক্ষিণে হাওয়া এসে কপাল লেপ্টে থাকা ছোট চুলগুলো অনায়াসে উড়িয়ে দিচ্ছে রমণী। বড় ব্যাকুল, বড় অস্থির দেখালো মাফিয়া কিং আফ্রিদা হোসেনকে। সেও অস্থির। সে কি ভালোবাসতে জানে? হয়তো জানে, যেটা এতদিন ধরে ধরতে পারেনি ন্যান্সি। আজ তবে আজ কেন ছেড়ে না যাওয়ার কথাটা শুধায়। সে কি এমন কিছু করবে যার জন্য ন্যান্সিকে আবার পালাতে হবে? ন্যান্সি আবদার সুরে চেয়ে বসলো, একটা জিনিস চাইলে দেবেন? আফ্রিদ চোখের ইশারায় চাইতে বলল। ন্যান্সি জড়তা কাটিয়ে বলল, আমি আব্বু আম্মুর সাথে দেখা করতে চাই, প্লিজ না করবেন না। বিরক্ত প্রকাশ করতে গিয়েও করলো না, উল্টে ন্যান্সিকে অবাক করে দিয়ে বলল, কখন যেতে চাস? বিস্ময় নয়নে তাকালো ন্যান্সি। সত্যি কি এই জাদ্রের লোকটা তাকে নিয়ে যাবে? সত্যি নিয়ে যাবে না? আপনি জানেন ওরা কোথায় আছে? আফ্রিদ উৎফুল্লিত মাথা দিল, অর্থাৎ সে জানে। ন্যান্সি উৎকণ্ঠা হয়ে বলল, এক্ষুনি যেতে চাই। আফ্রিদ এক বাক্যে বলে উঠল, সময় 15 মিনিট, এর মধ্যে রেডি হয়ে না। ব্যাস, এটুকুই ছিল আদেশ। ন্যান্সি উড়ন্ত পাখির নিয়ে ছুটে গেল ক্লোজেটের কাছে। আবারও পছন্দের মতো ড্রেস বের করে দ্রুত ওয়াশরুমে গেল। কতদিন পর তার আব্বু আম্মুকে চোখের দেখা দেখতে পাবে। বোনের তন্নির আপু আপু ডাক, হায়দার আপিয়ের বকাঝকা, আর মামুন হায়দার স্নেহ ভরা ডাক। কথাগুলো ভাবতে নিজের আবেগ আপ্লুত হয়ে উঠছে মন। নিষ্ঠুর পাষাণ্ড নষ্টপুরুষ অবশেষে তার আবদার রাখতে চলছে। যাক, ততটা মন্দ নয় এই নষ্টপুরুষ। রাতে নিস্তব্ধ ভেট করে হঠাৎ করে ভেসে এলো এক অচেনা শব্দের ঢেউ। বাঁশবাগানের ভেতরে যেন পায়ের চাপা আওয়াজ ক্রমশ বাড়তে লাগলো। একদল অদৃশ্য মানব ছায়ার মতো ভেতরে দিয়ে যাচ্ছে। চারিদিকে ঘিরে আছে গাঢ় অন্ধকার। মাঝে মাঝে দূরের পেঁচার ডাক আরো শীতল করে তুলছে। ঘুম ভেঙে উঠে বসলো মামুন হায়দার। কপালে ঘাম জমে উঠছে, বুকের ভেতর অজানা আশঙ্কা ঢেউ উঠছে। মনে হচ্ছে অদৃশ্য কারো দৃষ্টি তাকে ভেদ করছে। গা শিউরে ওঠা অনুভূতি ক্রমশ গ্রাস করেছে। পাশেই নির্বিঘ্নে ঘুমিয়েছে স্ত্রী আফিয়া হায়দার। নির্ভাবনায় ঢলে থাকা মুখখানি আলো আধারে আরও শান্ত মনে হচ্ছে, অথচ বাইরে যেন ঘনিয়ে আসছে এক রহস্যময় আতঙ্ক। রাতের নীরবতা ভেঙে দিচ্ছে সেই অদ্ভুত পায়ের শব্দগুলো। আচানক দৃষ্টিগুলো জানলা দিকে। লালচে আলো দেখতে পাওয়া যাচ্ছে। না না, এটা কোনো আলো নয়, এ যে আগুন। আফিয়া, আফিয়া, ওঠো। স্বামীর ডাকে নিদ্রায় মশগুল আফিয়া হায়দার ধরপড়ে উঠে বসলো। পাগলের ন্যায় শুধায়, কী হয়েছে? মামুন হায়দার জানলার দিকে ইঙ্গিত করলো। আফিয়া হায়দার আঁতকে ওঠেন। হাঁক ডাকছে বলে, আগুন আগুন। মস্তিষ্ক মাথা চাড়া নিল। পাশের রুমে তার মেয়েটা রয়েছে। আমার মেয়ে, আমার মেয়েটার কী হবে? ধীরে ধীরে আগুনের লেহিয়ান শিখা যেন রক্তবিষ দানবের মতো বাড়িটাকে গ্রাস করতে লাগলো। কাঠের বিম ছিঁড়ে ধরে বিকট শব্দ ফিরে গেল। জানলার কাজ গলে গল গল করে ঝলছে অগ্নিলাভার মতো। ঘরের ভেতরে অসহায়তা। হায়দারের পরিবার ছটফট করছে। তাদের হাহাকার ভেসে যাচ্ছে দম বন্ধ হয়ে। বাঁচাও, আমাদেরকেও বাঁচা। কারো আর্তনাদ, কারো কান্না, কারো জীবন ভিকার চিৎকার মিলেমিশে তৈরি করছে এক ভয়ঙ্কর সুর, যা বাইরে পৃথিবীতে পৌঁছায় না। নির্জন আধারে দাঁড়িয়ে থাকা বাড়িটি যেন পরিত্যক্ত কোনো শ্মশান। যেন আগুন একমাত্র সাক্ষী, তার মৃত্যু আর অদৃশ্য হাত বাড়িয়ে দিচ্ছে
প্রতিটি প্রাণের দিকে। শিখাগুলো এক একটা জীবন্ত সাপের মতো কোন কোন বয়ে ছুটে বেড়াচ্ছে। জানলা দরজা বন্ধ হয়ে যেন পৈশাসিক ফাঁদে আটকে ফেলছে তাদের। চিৎকার দিয়ে ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। কেবল ধোয়ার কালো চাদর ছড়িয়ে ভয়াল অন্ধকার। পর মুহূর্তে বাড়িটা পরিণত হলো মৃত্যুকূপ, যেখানে আগুনে নেচে নাচে সব গিলে খাচ্ছে। আর চারপাশে স্তব্ধ প্রকৃতি দাঁড়িয়ে রইল ভয়াবহ। অদূরে দাঁড়িয়ে থাকা মানুষ নামের নরপশুটি আগুনের লেহান নৃত্য উপভোগ করছে এক অমানবিক আনন্দে। তার গায়ে হালকা বাদামি রঙের হুডি, মুখে অর্ধেক ঢাকা, চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা দাউ দাউ করছে। ঠোঁটের কোণে ফুটে উঠছে এক বিকৃত হাসি। তার আগুনে পুড়তে থাকা মানুষের চিৎকার তার কানের সঙ্গীত। গেম ইজ ওভার। বিড়বিড় করে আওড়ালো আগন্তুক। পিছনে দাঁড়িয়ে থাকা দুজন সাঙ্গপাঙ্গ অদ্ভুত ঠান্ডা নিশ্চয়তা দেখছে দৃশ্যখানি। একজনের হাতে মোটা লাঠি, হাতে ছুরি, কিন্তু প্রয়োজন নেই, কারণ আগুনেই তাদের কাজ হয়ে গেছে। চারপাশে নীরবতা ভেদ করে শুধু ভেসে আসছে ভেতরে আটকে পড়া হায়দারের পরিবারের আর্তনাদ, যা ধীরে ধীরে আগুনের গর্জনকে ডুবে যাচ্ছে। হুদি পড়া নরপশুটি দু হাত বুকের কাছে গুটিয়ে দাঁড়িয়ে উঠল, যেন এই মহাপ্রলয়ের নাট্যমঞ্চের পরিচালক সে। শিখাগুলো যখন ছাদ ভেদ করে আকাশে ছুঁতে লাগলো, তখন তার বিকৃত মস্তিষ্ক আরও চওড়া হলো। মৃত্যু আর ধ্বংস ছিল তার কাম্য, আর সেই ক্ষুধা মিটিয়েছে ধীরে ধীরে। আমার কাছে বাধা দেওয়ার মানুষগুলোকে এভাবে সরিয়ে ফেলি। অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা, পর্ব 5। পুরো গল্পটা প্লেলিস্টে।